উফ, বাবারে, মাথাটা বুঝি ফেটে গেল। আয়ানের ব্যথায় কুকিয়ে ওঠা দেখে খাটের উপর বসা নদী খিলখিল করে হেসে উঠল। আহা গো, সোনা গো, আমার খুব লাগলো বুঝি। তুমি কি আমার সাথে মশকরা করছো? তুমি এটা ইচ্ছে করে করেছো, তাই না? হ্যাঁ, আমাকে বিয়ে করার অপরাধের শাস্তি হিসেবে এটা প্রথম ডোজ। পিকচার আভি বাকি হ্যাঁ, প্রস্তুত রাখো নিজেকে। নদী, এসব আমার একদম পছন্দ না। তোমার এসব ফাইজলামো আমার সাথে চলবে না। জুনিয়র হয়ে যেহেতু সিনিয়র মেয়ে বিয়ে করেছো, সেহেতু এসব খুব চলবে। বাসর ঘর থেকে নদী আর কথাটার জার্নিটা এভাবে তিক্ত ঘটনা থেকে শুরু হলো। আয়নার নদীর পারিবারিকভাবে বিয়ে হয়েছে। নদী আয়নের থেকে বছর দুয়েকের বড়। কিভাবে তাদের বিয়েটা হয়েছিল তা জানার জন্য চলুন কয়েকদিন পেছনের ঘটনা জেনে আসা যাক। ফ্ল্যাশব্যাক। অফিস থেকে সবেমাত্র ফেরা ক্লান্ত আয়ন ঘরে ঢুকছিল। মাস্টার্সের ছাত্র আয়ন পড়াশোনা আর চাকরির চাপের কারণে তার জীবনটা ছিল ঘড়ির কাঁটার মতো নিয়মতান্ত্রিক। তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক মিস্টার ইসলাম ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন। ড্রয়িং রুমে ঢুকে বাহিরে দরজা বন্ধ করে ক্লান্ত ভঙ্গিতে বাবার পাশের সোফায় বসে আয়ন বলল, বাবা, আমি এসে গেছি। মা কি রান্নাঘরে? আয় আয়ান, বস, তোর সাথে জরুরি কথা আছে। কাজ সেরে এসেছিস তাই তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক। অফিসের কাজগুলাও গুছিয়ে রেখেছি। কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তা নয় বাবা, এটা একটা দায়িত্ব। আমার বন্ধু মিস্টার চৌধুরীর শরীরটা খুব খারাপ, তুই তো জানিস। হ্যাঁ বাবা, গত সপ্তাহেও দেখতে গিয়েছিলে। ডাক্তাররা আশা দিচ্ছে না, যে কোনো সময় হয়তো বা ওকে আবার আইসিইউতে রাখতে হতে পারে। এত কিছুর মাঝে ওর একটাই চিন্তা, ওর মেয়ে নদীকে নিয়ে। আয়ন সামান্য চমকে উঠল। নদী তার চেয়ে বয়সে বছর দুয়েকের বড়। একই কলেজে ফাইনাল ইয়ারে পড়ছে তারা। এই তো গত বছরই মাস্টার্স শেষ করে বের হলো ভার্সিটি থেকে। ভার্সিটিতে নদীর ফাজলামি আর দাপট কারোর অজানা নয়। আয়ন স্বাভাবিকভাবেই বলল, নদী আপু, কিন্তু ওর কি হয়েছে? সে তো সবসময় হাসি খুশি থাকে। হাসি মুখে থাকে ঠিক, কিন্তু তুই তো জানিস ওর স্বভাবটা কেমন, বড্ড বেশি জেদি, পাচাল আর কিছুটার পাজিল টাইপের। সে আর আমার অজানা নয়। একই ভার্সিটিতে পড়েছি। তার চরিত্র সম্পর্কে সবাই জানে। মেয়েটার চরিত্রটা খারাপ না, কি বলছিস তুই? আরে বাবা, আমি ওই চরিত্রের কথা বলিনি। আমি স্বভাবের কথা বলেছি। একবার কি হয়েছে শোনো। ভার্সিটির ক্যান্টিনে নদী আপু এক সিনিয়রের সাথে ঝামেলায় বাঁধিয়ে ফেলেছিল। তখন তো সে ওই সিনিয়র ছাত্রের কলার ধরেছিল। হ্যাঁ, মারকুটে স্বভাবের জন্য ওর বিয়েটা হচ্ছে না। এটাই কি স্বাভাবিক নয় বাবা? কিন্তু তুমি হঠাৎ এই প্রসঙ্গ নিয়ে ভাবছো কেন? চৌধুরী চাই ওর মেয়ে একটা নিরাপদ হাতে থাকুক। ও তোকে পছন্দ করে আয়ান, তোর শান্ত স্বভাব, দায়িত্ববোধ। ও আমাকে অনুরোধ করেছে, ওর জীবনের শেষ ইচ্ছা নদীর বিয়েটা যেন তোর সাথে হয়। আয়ন সোফা থেকে প্রায় লাফিয়ে উঠল। চমকে উঠে বলল, বিয়ে? আমি? নদী আপুকে? বাবা, তুমি কি বলছো? আমার বয়স মাত্র 27, আর আমি সবে আমার ক্যারিয়ার গোছাচ্ছি। আর নদী আপু আমার থেকে 2 বছরের বড়। তার বয়স 29। আমি কি করে একটা বয়সে বড় সিনিয়র মেয়েকে বিয়ে করব? আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা কি ভাববে? আমি সব জানি বাবা, বয়সের পার্থক্য তোদের পড়াশোনা, কিন্তু আয়ান, তোকে ছাড়া আমার আর কার উপর ভরসা করব? নদী মেয়ে হিসেবে খারাপ না বাবা, ওর মনটা ভালো, কিন্তু ওর জেদ আর বাচালতা ওর ক্ষতি করছে। তুই তোর ধৈর্য দিয়ে ওকে সামলাতে পারবি। আমি কেন সামলাতে যাব? বাবা, এটা একটা পুরো জীবনের প্রশ্ন। একটা ফাজিল বাচাল টাইপের মেয়ের সাথে আমি কিভাবে সংসার করব? সে তো আমাকে এক মুহূর্তেও শান্তিতে থাকতে দেবে না। সে আমাকে পুরো জীবন টিচ করবে। সে আমাকে ছোট বাবু ডাকবে। তোর জীবন হয়তো কিছুটা সংঘাতপূর্ণ হবে আয়ান, কিন্তু এটা আমার বন্ধুর জন্য শেষ কর্তব্য। তুই রাজি হলে আমি চৌধুরীকে কথা দিতে পারি, সে শান্তিতে মরতে পারবে। তুই কি তোর বাবার মুখ রাখতে পারবি না? আয়নের বাবার কণ্ঠস্বরে স্পষ্ট আকুতি। বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে আয়ান কি বলবে বা কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছিল না।
বাবা তার উপর এত ভরসা করে একটা আবদার করেছে, কিন্তু এই আবদার আয়ানের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। আয়ন বাবার মুখের দিকে তাকালো। বাবার অসহায় মুখটা দেখে আয়নের ভেতরের দায়িত্ববোধ, যা তাকে সবসময় শান্ত ও কর্তব্যপরায়ণ রেখেছে, তা জেগে উঠল। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে সে আবার বাবাকে বলল, ঠিক আছে বাবা, যদি আপনি চান আপনার সম্মান রক্ষার্থে আমি রাজি, কিন্তু এটা কোনো সাধারণ বিয়ে হবে না, এটা একটা দায়িত্ব। কিন্তু আমি কিভাবে নদী আপুকে আমার বউ হিসেবে মেনে নেব তা জানি না। ধন্যবাদ বাবা, আমি জানতাম তুই পারবি। আমি এক্ষুনি চৌধুরীকে ফোন করছি। আমাদের কাল সকালে কাজে রাখতে হবে, দেরি করা যাবে না। আয়নের বাবা দ্রুত ফোন করতে গেলেন। আয়ন সেখানেই বসে রইল। তার সামনে ভাসছিল ভার্সিটির করিডরে নদীর সেই বাচাল হাসি আর ঠোঁটের কোণে লেগে থাকা ফাজলামি সাপ। পরের দিন সকালে খুব তাড়াহুড়োই আয়ন আর নদীর বিয়ে সম্পন্ন হলো। পরিবেশটা গম্ভীর, শুধু নদীর মুখে একটা অদ্ভুত ফাজিল মার্কা হাসি। সে চাপা তীক্ষ্ণ স্বরে আয়নকে বলল, এই জুনিয়র, এত নার্ভাস কেন? সিনিয়রকে বিয়ে করেছো বলে, নাকি আমাকে ভয় পাচ্ছো? নদীর খোঁচা মারা কথায় আয়ন শান্ত হয়ে বসে থাকতে চাইল আর পারল না। সে নদীকে বলল, নদী আপু, দয়া করে চুপ থাকুন, এটা আমাদের জীবন, এটা আপনার ফাইজলামির জায়গা নয়। আপু, বাহ, এখন থেকে আমি শুধু তোমার সিনিয়র বউ, মনে থাকবে তো? আর আমার জীবনে সবটাই ফাজলামির জায়গা। ছোট বাবু, আমাকে বিয়ে করার অপরাধে তোমার শান্ত জীবনটা আমি আজ থেকে সিনিয়র স্টাইলে নিয়ন্ত্রণ করব আর পুরোপুরি অশান্ত করে তুলব। এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। নদীর কথাই আয়নের কপালে ভাঁজ পড়ল। কাজী সাহেব বিয়ে সম্পূর্ণ করে চলে গেছেন। টুকটাক আত্মীয় স্বজন যারা আছে একে অন্যের সাথে তাদের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনায় ব্যস্ত। আয়ন বুঝতে পারল তার জীবন এক চরম কমেডি ও সংঘাতের মুখোমুখি হতে চলেছে। তড়িঘড়ি করে বিয়ে সম্পন্ন হয়েছে। আয়ন তখনও নিজের স্বাভাবিক জীবন হারিয়ে ফেলার শোকে আর নতুন দায়িত্বের চাপ কাটিয়ে উঠতে পারেনি। সে ধীরে ধীরে ফুল দিয়ে সাজানো ঘরে প্রবেশ করতেই গল্পের শুরুর ঘটনাটা ঘটে গেল। নদী আয়নের স্ত্রী। তখনও বিয়ের ভারী শাড়ি আর গহনায় সোফার এক কোণে বসেছিল। তার মুখে সেই ফাজিল হাসিটি এখনও লেগে আছে। সে আয়ন আসার আগেই আধো খোলা দরজার উপরে পানি সমেত একটা বালতি রেখে দিয়েছিল, যেন আয়ন ঘরে ঢুকতেই বালতির পানি আয়নের উপর পড়ে। আর ঘটনাও ঘটল তাই। নদীর সাথে বেশি তর্ক না করে আয়ন ওয়াশরুমে চলে গেল ভেজা কাপড় বদলে নিতে। ফিরে এসে সে নদীকে উদ্দেশ্য করে বলল, এমনটা তুমি না করলেও পারতে। যা করেছি বেশ করেছি। তাহলে তো আর কিছুই বলার নেই। যে নিজের অন্যায় চোখে দেখে না তাকে কিছু বলতেও চাই না। দয়া করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন, আর আমিও অনেক ক্লান্ত। সে কি এত তাড়াতাড়ি? আমি তো অপেক্ষা করছিলাম জুনিয়র। সিনিয়রদের ঘরে ঢোকার পর জুনিয়ররা প্রথমে এসে সালাম করে, তা ভুলে গেছো নাকি বাসর রাতের উত্তেজনা তোমাকে আমাদের ভার্সিটির শৃঙ্খলা ভুলিয়ে দিয়েছে? দয়া করে ফাইজলামি করো না নদী, এটা কোনো কলেজের র্যাগিং সেশন নয়, এটা আমাদের জীবন। আর হ্যাঁ, আমি তোমার জুনিয়র হতে পারি, কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? ও, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা বলো তো, এই ঘরে তোমার স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি? আমি তো তোমার সিনিয়র, বয়সে বড়, পড়াশোনায় সিনিয়র, এখন সম্পর্কের দিক থেকেও সিনিয়র। আমার পদবি হবে সুপ্রিম সিনিয়র বউ। নদী উঠে আয়নের দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল চ্যালেঞ্জ। সে আয়নের চোখে চোখ রেখে বলল, শোনো মিস্টার আয়ান, তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তুমি আমার ব্যক্তিগত জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। তুমি তোমার শান্ত গোছানো জীবন নিয়ে বাঁচো, আমি আমার ফাজিল জীবন নিয়ে বাঁচবো। আর হ্যাঁ, বাসরাতে রোম্যান্স করার কোনো প্ল্যান আমার নেই। ঠিক আছে, আমি জানি এই বিয়েটা স্বাভাবিক নয়, আমি তোমার স্বাধীনতা বা স্বভাবে হস্তক্ষেপ করব না, কিন্তু তুমি এভাবে আমাকে টিচ করা বন্ধ করো। আমরা কি অন্তত স্বাভাবিকভাবে কথা বলতে পারি? আয়নের কথা শুনে নদী খিলখিল করে হেসে ওঠে। সে বলল, স্বাভাবিক? স্বাভাবিক? আমার অভিধানে স্বাভাবিক শব্দটির অর্থ বিরক্তিকর। আমি তোমাকে একটা মজার চ্যালেঞ্জ দিচ্ছি আয়ান। এই ঘরে দুটো বালিশ, একটা কম্বল আছে। তুমি ঠিকঠাক করে নাও কে কোথায় ঘুমাবো। আমরা স্বামী স্ত্রী, অবশ্যই আমরা বিছানায় ঘুমাবো,
কি বলছো এসব? স্বামী স্ত্রী, হ্যাঁ জানি, কিন্তু আমি তোমাকে এখনো আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারিনি। তুমি আমার সাথে একই বিছানায় ঘুমাতে চাও, তাই তো? আচ্ছা ঠিক আছে, তবে শর্ত আছে। তুমি যদি আমার করা প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারো তবেই তুমি এই বিছানায় জায়গা পাবে, নইলে রাতটা তোমাকে মেঝেতেই কাটাতে হবে। আয়ন হতাশ হয়ে নদীকে বোঝানোর চেষ্টা করে। সে নিধিকে বলল, নদী, দয়া করে একটু বোঝার চেষ্টা করো। নো আর্গুমেন্টস জুনিয়র। প্রশ্নটা হলো, যদি আমি এখন তোমার গায়ে আবার এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেই, তোমার প্রথম প্রতিক্রিয়া কি হবে? ক, চিৎকার করবে, খ, আমাকে বকবে, গ, হাসতে হাসতে তুমি আমার গায়ে জল ঢালবে। সে নদীকে বলল। আর নদীর চোখে তাকালো। এমন ফাজিল মার্কা প্রশ্ন সে জীবনে কখনো শুনে নাই, কিন্তু এর উত্তরটা তাকে দিতে হবে বুদ্ধি খাটিয়ে। আয়ন কয়েক সেকেন্ড চিন্তা করে দৃঢ় কণ্ঠে বলল, উত্তর ঘ। আমি কোনো প্রতিক্রিয়া দেখাবো না নদী, কারণ আমি তোমার সব ফাইজলামি আর জেদের গভীরে তোমার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা রাখবো। আমি জানি তুমি এটা শুধু আমাকে টিচ করার জন্য করছো, ক্ষতি করার জন্য নয়। নদী শব্দ করে কিছুক্ষণ হাসলো। হাসি থামিয়ে সে আয়নের চোখের দিকে তাকালো। আয়নের চোখে ছিল অদ্ভুত সংকল্প এবং সততা। নদী বলল, আমি তো এই অপশন দেইনি, তাহলে তোমার এই উত্তর আমি কেন গ্রহণ করব? কখনো কখনো আমাদেরকে পরিস্থিতির বাহিরে গিয়ে চিন্তা করতে হয়, সেক্ষেত্রে আমার উত্তর সঠিক হওয়া উচিত। অবিশ্বাস্য। তোমার উত্তর সঠিক বলে মেনে নিলাম। তুমি আমার বাচালতাকে সম্মান দিলে, কিন্তু আমার জেদকে গুরুত্ব দিলে না। বেশ, আজ রাতে তুমি বিছানা পেলে মিস্টার আয়ান? আয়নকে কথাটা বলে নদী নিজ দায়িত্বে আলমারি খুলে সেখান থেকে খুঁজে খুঁজে একটি কম্বল বের করলো। তারপর আয়নকে বলল, তবে আমি তোমার থেকে একটু দূরত্ব বজায় রাখবো। মনে রাখবে, রোম্যান্স তখনই হবে যখন তুমি আমার ফাজলামিকে নয়, আমার কষ্টকে বুঝতে পারবে। শুভরাত্রি। নদী কথাগুলো বলে বিছানার এক কোণে ফিরে গেল। আয়ন ধীরে ধীরে বিছানার অন্য কোণে শুয়ে পড়ল। বাসরাত পরিণত হলো এক নীরবতার রাতে। আয়ন বুঝল স্থানীয় স্ত্রীকে নিয়ন্ত্রণ করা তার জন্য এতটাও সহজ হবে না। বাসরাতে সেই অদ্ভুত অভিজ্ঞতার পরের দিন সকালবেলা আয়ন খুব ভোরে ঘুম থেকে উঠল। নদী তখনও গভীর ঘুমে মগ্ন। আয়ন নিশ্চিত হলো যে সে কোনো ফাজলামির শিকার হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই সবাই নাস্তার টেবিলে। আয়নের মা ফরিদা বেগম বেশ মিষ্টি করে পরিবেশন করছেন। নদীর বাবা মা বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত হয়েছে। আয়নের মা নদীর দিকে হাসি মুখে তাকিয়ে বলল, আহা, আমার লক্ষ্মী বৌমা, কাল নিশ্চয়ই খুব ক্লান্ত হয়েছো মা। নাও এটা খাও, আমি নিজে হাতে বানিয়েছি। আরে ধন্যবাদ ফরিদা, আপনি এত কষ্ট করলেন। আমি কিন্তু আপনাকে শাশুড়ি নয়, এখন থেকে আমার সিনিয়র বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখব। আর ফ্রেন্ডদের সাথে কখনো আনুষ্ঠানিকতা করতে নেই। নদীর কথাই আয়নের বাবা এবং মা দুজনেই হক চুকিয়ে গেলেন। আয়নের বাবা কাশি দিয়ে কঠোর গলায় নদীকে বলল, নদী, এটা কেমন ব্যবহার? ফরিদা, তিনি তোমার শাশুড়ি, তাকে মা বলে সম্বোধন করাই শ্রেয়। ও মা, আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখুন তো মিস্টার ইসলাম, মা আর আমার মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি। আমি তো আপনার ছেলের চেয়েও বড়। আমাদের দুজনের মনের বয়স প্রায় একই। আমি তো কেবল আপনার স্ত্রীকে বন্ধুত্বের প্রস্তাব দিলাম। নদীর এমন উদ্ধতপূর্ণ ব্যবহারে লজ্জে নদীর বাবা মাথা নিচু হয়ে যায়। সে কড়া ভাষায় নদীকে বলল, নন্দী, তুমি কি বলছো? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমার শাশুড়ির সাথে এভাবে কথা বলতে নেই। এরপর নদীর বাবা আয়নের মায়ের দিকে তাকিয়ে লজ্জিত কণ্ঠে বলল, ভাবি, ওর কথায় কিছু মনে করবেন না, ওর স্বভাবটাই এমন। দয়া করে ওকে ক্ষমা করে দিন। বাবা, তুমি কেন এত নার্ভাস হচ্ছ? আমি তো কোনো ঝগড়া করছি না, শুধু একটু কমিউনিকেট করছি। আর শাশুড়ি মা, আপনি মাইন্ড করবেন না তো প্লিজ। আমি তো শুধু একটু ফাজলামি করলাম। না না, ঠিক আছে মা, তুমি যদি বন্ধু বলে স্বচ্ছন্দ বোধ করো সেটাই হোক। আয়ন এতক্ষণ চুপচাপ বসে এসব নাটক দেখছিল। নদীর ফাজলামি তার পরিবারের উপর কেমন প্রভাব ফেলছে তা সে স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে নিচু স্বরে নদীকে বলল, নদী, তুমি কি ভুলে গেছো তোমার বাবা অসুস্থ? দয়া করে অন্তত আজ একটু স্বাভাবিক থাকো। তার মান সম্মান এভাবে নষ্ট করো না। দেখো তো, আমার জুনিয়র স্বামীটা কি সিরিয়াস হয়ে গেছে। আরে আমার বাবা সুস্থ হবেন, চিন্তা নেই।
আর আমি ফাজলামি কেন ছাড়বো? ফাজলামি তো আমার প্রতিবাদের ভাষা আয়ান, এই অনাকাঙ্ক্ষিত বিয়ের প্রতিবাদ। তোমার কি মনে হয় তুমি আমার চেয়ে বয়সে ছোট হয়েও আমার জীবনটাকে হুট করে বদলে দেবে? আমি তোমার জীবন বদলে দিতে চাই না নদী, আমি শুধু শান্তিতে থাকতে চাই। আর হ্যাঁ, আমি তোমার জুনিয়র স্বামী, কিন্তু এই বাড়িতে আপনার ফাইজলামি সীমা টানার দায়িত্ব আমার। সীমা? তুমি আমার ফাজলামির সীমা টানবে? তুমি তো তোমার পড়াশোনা আর কাজ নিয়েই ব্যস্ত থাকো। তবে হ্যাঁ, এখন থেকে আমার সব কাজ তুমি করে দিবে। আমার ফোন চার্জ, আমার কাপড় গোছানো, এটাই তো স্বামীর কর্তব্য, তাই না? নদী থামো, এভাবে আয়ানকে বিরক্ত করো না। ও এত সকালে অফিসে যায়, তারপর আবার ভার্সিটিতে ক্লাস। অফিস? ও, আমি তো ভুলেই গেছিলাম। মিস্টার আয়ান, তুমি এত সকালে যাচ্ছ কেন? চলো আজ দুজন একসাথে যাই। তোমার সিনিয়রকে সাথে নিয়ে গেলে তোমার কত সম্মান বাড়বে। দয়া করে আর নয় নদী, আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। তুমি তোমার মতোই চলো, আমি আমার কাজ করি। আইন দ্রুত নাস্তা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। নদী আর আয়নের এই বাক বিতণ্ডায় নদীর বাবার আর বুঝতে ভুল হলো না যে তিনি আয়নের কত বড় ক্ষতি করে ফেলেছেন নদীকে আয়নের কাছে বিয়ে দিয়ে। তিনি আয়নের বাবাকে উদ্দেশ্য করে বলল, ইসলাম, আমি খুবই লজ্জিত। আমার মেয়ের এই স্বভাব। আমি তো ওকে জোর করে বিয়ে দিয়ে তোমার ছেলের জীবনটা নষ্ট করে দিলাম। বাবা, তুমি চুপ করো তো। আমার জীবন নষ্ট হয়নি। জীবনে একটু দুষ্টুমি ফাজলামি করা দোষের কিছু না। আর আমার স্বামী, সে এতই শান্ত যে তার আমার মতো একটা ফাজিল মেয়েই দরকার, নইলে জীবনটা খুব বোরিং হয়ে যেত। নদীর কথায় সবাই আবার চুপ। আয়নের মা বুঝতে পারলেন এ মেয়েকে সহজে বাগিয়ে আনা যাবে না। আইন তড়িঘড়ি করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর নদী তার ফাজিল স্বভাবের আসল খেলা শুরু করলো। নদীর সামনে তখন তার শাশুড়ি মা এবং দেবর রাফি। রাফি এবার কলেজে পড়ে। সে নদীর ফাজলামি সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল, তাই সে সতর্ক ছিল। নদী রাফির দিকে তাকিয়ে কৌতুক ভরা হাসি হেসে বলল, এই যে ছোট দেবর, তোমার নাম যেন কি? রাফি? বাহ, সুন্দর নাম। এখন থেকে তুমি আমাকে ভাবি নয়, সিনিয়র আপু বলে ডাকবে, কারণ আমি তোমার ভাইয়ের চেয়েও সিনিয়র, তাই তোমারও সিনিয়র। কিন্তু কিন্তু আপু, আপনি তো আমার ভাবি, আর ভাবিকে তো ভাবি ডাকাই উচিত। ধুর বাবা, এত কঠিন নিয়মে থাকলে জীবনটা বোরিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভাবি আপু ডাকো। আর হ্যাঁ, তোমার ভাইয়ের সব ছোটবেলার দুষ্টুমি আর প্রেমের টেমের গল্প আমার কাছে ফাঁস করতে হবে, নইলে কিন্তু তোমার সিনিয়র বউ তোমার সব গোপন পিন পাসওয়ার্ড ফাঁস করে দেবে। আহা নদী, কি যে বলছো? কেন ওকে ভয় দেখাচ্ছ? নদী আয়নের মায়ের দিকে ঘুরে আবার তাকায় আর বলে, আরে বন্ধু, আপনি বোঝেন না কেন? সব জুনিয়রকে একটু ভয় না দেখালে সিনিয়রদের প্রতি তাদের শ্রদ্ধা আসে না। আর রাফি, তুমি এখন কলেজের ক্যাপ্টেনশিপের জন্য চেষ্টা করছো না? আমি কিন্তু তোমার জন্য তোমার কলেজের প্রিন্সিপালকে একটা চিঠি লিখে দিতে পারি। তাতে লেখা থাকবে আমার দেবর খুব মেধাবী, কিন্তু ফাজলামিতে আমার চেয়ে জুনিয়র। না না আপু, দয়া করে প্রিন্সিপাল স্যারকে কিছু বলবেন না, আমার সম্মান চলে যাবে। ঠিক আছে, আপনি যা জানতে চান আমি বলবো, ভাইয়ের সব গল্প। নদী বিজয়ের হাসি হাসলো। তারপর নদী গেল রান্নাঘরের দিকে। আয়নের মা তখন রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। কি রান্না হচ্ছে বন্ধু? আমি তো শুনেছি আপনার হাতের রান্না নাকি অমৃত। আজ মাছের ঝোল আর গরম ভাত রান্না করব মা। তুমি বসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। মাছের ঝোল? ও, এটা তো খুব কমন। শুনুন বন্ধু, আমার একটা সুপার ডুপার আইডিয়া আছে। চলুন আজ আমরা একটা ফিউশন ফুড চ্যালেঞ্জ করি। ফিউশন ফুড? সে আবার কি মা? আরে মানে, আমরা মাছের ঝোলে একটা ইতালিয়ান স্বাদ মেশাবো। ধরুন মাছের মধ্যে একটু চিজ আর উপরে সস দিয়ে একটা নতুন ডিশ তৈরি করব। এর নাম হবে বাঙালি সিনিয়র ফিশ কারি। কেমন হয়? ও মা, সে কি বলিস? মাছের ঝোলে চিজ? লোকে শুনলে কি বলবে? আর আয়ান, ও তো এসব অদ্ভুত খাবার একদম পছন্দ করে না। আয়নের কথা বলছেন? আয়ন তো জুনিয়র। আয়নদের ডায়েট সবসময় সিনিয়রদের হাতে থাকা উচিত। জুনিয়রদের ডায়েট সবসময় সিনিয়রদের হাতে থাকা উচিত। আপনি কেন এত চিন্তা করছেন বন্ধু? সাহস রাখুন। চলুন আজ আমরা আমাদের রান্নাঘরে এই রুটিনটাকে একটু অ্যাডভেঞ্চার বানাই। বাবারে, আমার এই বয়সে অ্যাডভেঞ্চার? তুমি থাকো মা, আমি বরং স্বাভাবিকভাবেই রান্না করি। তুমি বরং তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও। নদী রান্নাঘরে দখল ছাড়ল না। সে আয়নের মায়ের
যে আয়নের মাকে এক কোণে বসি নিজে হাতে একটা পেঁয়াজ কুচি করতে লাগলো, কিন্তু তার কাটার স্টাইল ছিল খুব অদ্ভুত, ঠিক যেন সে কোনো ছুরি ছোড়া নিয়ে খেলছে। দেখুন বন্ধু, তোমাকে কিন্তু আমার সিনিয়র বউ হওয়াটা ভোগ বেশ উপভোগ করতে হবে। আমি কিন্তু খুব দ্রুত মানিয়ে নিই, আপনিও নিন, নইলে জীবনটা খুব কঠিন হবে। আয়ন সন্ধ্যায় অফিস থেকে বের হয়েছে, সরাসরি লাইব্রেরিতে গিয়েছিল। সে ভেবেছিল সেখানে কিছুটা শান্তি পাবে, কিন্তু সেখানেও নদী উপস্থিত। সে আয়নের সামনে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে বলল, এই যে জুনিয়র, কোথায় ছিলে সারাদিন? তোমার সিনিয়র বউকে একা ফেলে রেখে তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? আমার দায়িত্ববোধ আছে বলেই আমি তোমার মতো ফাজিল সিনিয়রকে বিয়ে করেছি। নদী, আমি অফিসে ছিলাম, তারপর ভার্সিটিতে আমার কাজ ছিল। কাজ? বাহ, আমারও তো কাজ ছিল। আমি তোমাকে পুরো লাইব্রেরি খুঁজে রেখেছি। আপনি দেখছি শুধু কোডিং, ইঞ্জিনিয়ারিং আর থ্রিলার বই পড়েন। রোম্যান্স কোথায়? আমার রোমান্স পছন্দ নয় নদী, আমি বাস্তববাদী। রোম্যান্স পছন্দ নয়? কি বলছো? রোম্যান্স ছাড়া জীবন হয়? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার রোম্যান্স করা বা দেখার দরকার নেই। তোমার জীবনটাই হবে রোমাঞ্চিত। কিভাবে? ফাইজলামি দিয়ে? অবশ্যই, আমি তোমার সিনিয়র, আমি তোমাকে শেখাবো রোম্যান্স কি। যেমন ধরো, তুমি এখন উঠে দাঁড়াবে, আমার দিকে রোমান্টিক চোখে তাকাবে এবং বলবে, নদী, তুমি আমার জীবনে আসা সবচেয়ে ফাজিল কিন্তু সুন্দর মানুষ, বলো। আমি পারবো না নদী, এটা পাগলামি। পারবে না? বেশ, তাহলে আজ থেকে তোমার সব রোমান্টিক ডিউটি আমার। আমি তোমাকে প্রতিদিন অন্তত একবার করে টিস করব। এটা তোমার জন্য রোমান্টিক থেরাপি। আয়নের বুঝতে বাকি রইল না, এ মেয়ে তার পুরো জীবনটাকে একটা কমেডি রিয়েলিটি শোতে পরিণত করতে চাই। নদীর ফাজলামি এখন আর কেবল ব্যক্তিগত নয়, এটা তার বাড়িতে, তার পরিবারে, সবখানেই তার শাসন প্রতিষ্ঠা করছে। কয়েকদিন পর আইন তখনও অফিসে ব্যস্ত। নদী তার ফাজিল স্নেহর বউ এই ফাঁকে বাড়িতে তার প্রভাব বিস্তার করছে। সকালে নাস্তার পরই নদী রান্নাঘরের দখল নিল। আইনের দ্বিধা নিয়ে তাকে দেখছিল। তিনি নরম হয়ে বলেন, নদী, মা তুমি রান্নাঘরে কেন? তুমি তো সারাদিন কাজ করো, একটু বিশ্রাম নাও, আমি তো রান্না করে ফেলবো। না না বন্ধু, বিশ্রাম তো বোরিং লোকেদের জন্য। আর আমি তো আপনার সিনিয়র বউ, তাই না? আমি তো রুটিন ভাঙতে পছন্দ করি। তাছাড়া আমি তো এখন আপনার রান্নাঘরের দায়িত্বে। রান্নাঘরের দায়িত্ব? কিন্তু মা, তুমি তো রান্না করতে পারো না। সেদিন তুমি মাছের ঝোলে চিজ মেশানোর কথা বলেছিলে। আরে, এটা তো ছিল প্র্যাকটিক্যাল ফাজলামি। আজ আমি রান্না করব, তবে আমার নিজের স্টাইলে। আজ আমরা ডাল রান্না করব, কিন্তু এটা সাধারণ ডাল হবে না, এটা হবে দ্য পাওয়ার ডাল অফ সিনিয়র বউ। পাওয়ার ডাল? সে আবার কি মা? প্লিজ, আয়ান ডাল ছাড়া খেতে পারে না। আর তুমি? আয়নের চিন্তা করবেন না বন্ধু, জুনিয়ররা সব সময় সিনিয়রদের তৈরি খাবার খেয়ে বড় হয়। এই ডালে আমি কি কি মেশাবো শুনুন। ডাল থাকবে, হলুদ থাকবে, আর থাকবে একটু মিষ্টি দই, সামান্য কফি পাউডার আর 1 চিমটি চাট মশলা। ও মা, এ কি বলছিস? ডাল, কফি, চাট মশলা? আয়ান দেখলে কি বলবে? ওর বাবা শুনলে তো সর্বনাশ। আরে সর্বনাশ নয়, এটা হবে সেন্সেশন। কফিটার ডালে একটা ফিউশন ফ্লেভার দেবে, আর এই চাট মশলা দেবে একটা ফাজিল টুইস্ট। শুনুন বন্ধু, আপনি বরং দূরে গিয়ে বসুন, আমি রান্নাটা করছি, আপনি শুধু আমাকে সাপোর্ট দিন। আয়নের মা দ্বিধা নিয়ে তাকে দেখছিল। তিনি নরম হয়ে বলল। নদী জোর করে আয়নের মাকে ডাইনিং টেবিলে বসিয়ে দিল এবং নিজে রান্নার কাজে ঝাঁপিয়ে পড়ল। টেবিলে বসে সে চিৎকার করে বলল, নদী, হলুদটা কম দিও। আর চিনি? চিনি কেন নিচ্ছ? আরে চিনি কেন? এটা তো আমার ফাজিল ফ্লেভার সিক্রেট। চিনি না দিলে তো ডালটা মিষ্টি হবে না, আর ডাল মিষ্টি না হলে জুনিয়র আর সিনিয়রদের প্রতি রোমান্টিক হবে কিভাবে? কিছুক্ষণ পর নদীর বাবা আয়নদের বাড়িতে এলেন। তিনি আয়নের বাবার সাথে কথা বলতে এসেছেন। রান্নাঘরে সেই অদ্ভুত গন্ধ তার নাকে গেল। তিনি বলল, ইসলাম, তোমার বাড়িতে কিসের গন্ধ? ডাল নাকি কোনো পারফিউম? আমার নাকে তো কফির গন্ধ আসছে। আর বলো না চৌধুরী, তোমার মেয়ে রান্না করে বিপ্লব শুরু করেছে। ডাল রান্না করেছে, কিন্তু কী সব যেন মিশিয়েছে। আমি আর কিছু বলতে পারিনি। নদীর বাবা দ্রুত রান্নাঘরের দিকে গেলেন আর নদীকে বলল, নদী, তুমি কি করছো?
কি রান্না হচ্ছে এটা? বাবা তুমি দেখলো আমি তোমার পছন্দের ডালে একটু কফি আর চাট মশলা মিশিয়েছি। এটা একটা এক্সপেরিমেন্ট। তুমি তো জানো এক্সপেরিমেন্ট ছাড়া আমার চলেই না। এক্সপেরিমেন্ট? তুমি এই রান্নাঘরটাকে ল্যাবরেটরি বানিয়ে ফেলবে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? লোকে শুনলে কি বলবে? তুমি তোমার শাশুড়ির হাতে সব ছেড়ে দাও। বাবা তুমি কেন এত টেনশন করছো? আয়ান আসবে তো, ও খেয়ে বলুক। আর আমি যদি সব ছেড়ে দিই তাহলে তো আপনার জামাই ভাববে আমি দুর্বল, সিনিয়র বউ দুর্বল হয়ে গেল। ঠিক সেই সময় আয়ন হন্তদন্ত হয়ে অফিসে লাঞ্চের বিরতিতে বাড়িতে ঢুকলো। সে নদীকে রান্নাঘরে দেখে হতবাক হয়ে তাকিয়ে বলল, নদী, এই অদ্ভুত গন্ধ কেন? রান্নাঘরে কি হচ্ছে? এই যে জুনিয়র স্বামী, এসো এসো। তোমার জন্য আজ আমি বিশেষ রান্না করেছি, পাওয়ার ডাল অফ সিনিয়র বউ। এটাই তোমার দুপুরের খাবার। ডাল? কিন্তু গন্ধটা। নদী দ্রুত এক চামচ ডাল নিয়ে আয়নের মুখের সামনে ধরল, তারপর বলল, নো আর্গুমেন্ট আয়ান, এটা তোমার সিনিয়রের তৈরি প্রথম খাবার। না খেলে আমি কিন্তু ফ্লোরে বসে কান্নাকাটি করব, আর তখন সবাই বলবে জুনিয়র স্বামীর কারণে সিনিয়র বউ কেঁদেছে। আয়নের আর কোনো উপায় ছিল না। সে চোখ বন্ধ করে চামচটি মুখে নিল। ডালে মিষ্টি, কফি এবং ঝাল মশলার এক অদ্ভুত ফিউশন। বাহ, অসাধারণ, মানে অসাধারণভাবে অদ্ভুত। নদী, তুমি তো রান্নাঘরকেও তোমার ফাইজলামির জায়গা বানিয়ে ফেললে। ধন্যবাদ জুনিয়র, আমি জানতাম তুমি আমার ফাজলামিকে সম্মান জানাবে। এবার যাও, গিয়ে ফ্রেশ হও। তোমার এই সিনিয়র বউয়ের ফাজিল ডালের পুরোটা তোমাকে শেষ করতে হবে। আয়ন পরাজিত দৃষ্টিতে তার বাবা মায়ের দিকে তাকালো। তার শান্ত জীবন এখন নদী বাঁচালো তার আর ফাজলামির কাছে পুরোপুরি জিম্মি। সেদিন ছিল আয়নের অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন। সে কাজের চাপে দিশাহারা। দুপুরে লাঞ্চ ব্রেক এসে ক্যান্টিনে বসে দ্রুত একটি স্যান্ডউইচ খাচ্ছিল। তার পাশে বসেছিল সহকর্মী তানিশা, যে আয়নকে ব্যক্তিগতভাবে পছন্দ করত এবং তাদের হঠাৎ বিয়েতে কিছুটা ঈর্ষান্বিত ছিল। সহানুভূতি দেখানোর ভঙ্গিতে সে বলল, আয়ান, তুমি ঠিক আছো? তোমার মুখে কিসের দাগ? আর চোখ দুটো এত ফোলা ফোলা কেন? তোমার বিয়েটা কি খুব চাপ দিচ্ছে? আমি ঠিক আছি তানিশা, সামান্য কাজের চাপ আর মুখের দাগ, ওটা হয়তো কফির দাগ, কিছু না। নাকি তোমার সিনিয়র বউ মানে নদী ম্যাডামের ফাজলামির চাপ? আমরা শুনেছি তোমার বউ নাকি কলেজও খুব বাচাল ছিল। আমি জানি না তুমি কেন এত তাড়াতাড়ি বিয়েটা করলে। তানিশা, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আমার এখন কাজে মনোযোগ দিতে হবে। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনে দরজায় নদীর প্রবেশ। সে একটি উজ্জ্বল অপ্রথাগত পোশাক পরেছে এবং হাতে একটি বড় পার্স। সে সোজা আয়নের টেবিলের দিকে এলো, যেন গোটা ক্যান্টিনটা একটা মঞ্চ। উচ্চস্বরে হাত নাড়িয়ে সে আয়নকে বলল, হে জুনিয়র, কি করছো? আমাকে দেখে উঠ দাঁড়ালে না? তোমার সিনিয়র বউ এসেছে আর তুমি কিনা স্যান্ডউইচ খাচ্ছো। গোটা ক্যান্টিনের চোখ তখন তাদের দিকে। আয়নের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে নদীকে ফিসফিস করে বলল, নদী, তুমি এখানে কি করছো? এটা অফিস। অফিস? ও, আমি তো ভুলেই গেছিলাম। আমার স্বামীকে আমার কাছে আটকে রাখলে তো তোমার কাজ হবে না। কিন্তু আমার কাছে একটা জরুরি ফাইল আছে সিনিয়র। নদী পার্স থেকে একটি লাল রঙের ফোল্ডার বের করলো। আয়ন ভাবল হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাগজ। সে বলল, এই ফাইল, এর নাম জুনিয়র স্বামীর প্রতিদিনের যত্ন প্ল্যান। তানিশা এবং ক্যান্টিনের সবাই তখন হেসে উঠল। আয়ন চরম অপমানের সোফায় প্রায় সে দিয়ে গেল। আয়ন দাঁত চেপে নদীকে বলল, নদী, তুমি কি আমার সম্মান নষ্ট করার জন্য এখানে এসেছো? সম্মান? আমি তো তোমার যত্ন নিচ্ছি। এই ফাইলে লেখা আছে কখন তুমি আমাকে কফি দিবে, কখন তুমি আমার সাথে সিনেমা দেখতে যাবে, আর কখন তুমি তোমার সিনিয়র বউয়ের প্রশংসা করবে। এটা তো খুব কাজের চাপে থাকো, তাই তোমার জীবনটা গুছিয়ে দিতে এলাম। তানিশা এবার সুযোগ পেল। সে হাসি চেপে কটাক্ষ করে বলল, নদী ম্যাডাম, আপনি আপনার স্বামীর অফিসিয়াল কাজে কেন হস্তক্ষেপ করছেন? আয়ান, একটা বড় প্রজেক্ট আছে, আর আপনি এভাবে এসে যদি... ও, আপনি কে? জুনিয়র কলিগ? আপনি কেন এত চিন্তা করছেন? দেখুন,
আপনার জুনিয়র স্বামীটা ঠিকমতো ঘুমাচ্ছে না, ওর চোখের নিচে কালি পড়েছে। আমার স্বামী আমাকে সব বলেছে যে কেউ একজন তাকে অতিরিক্ত কাজ দিয়ে চাপে রাখছে। তানিশার মুখ বিপন্ন হয়ে গেল। সে বুঝল নদী শুধু বাচাল নয়, সে খুব দ্রুত আক্রমণাত্মক হতে পারে। নদী তানিশার হাতে থাকা ফাইলটি সরিয়ে আয়নকে উদ্দেশ্য করে বলল, শোনো আয়ান, আমার কোনো চিন্তা নেই। আমি জানি তুমি আমার কাজ খুব ভালো বোঝো, কিন্তু আজ থেকে আমি তোমাকে কাজের পর আর কোনো ডিনার বানাতে দেব না। তুমি তোমার সিনিয়র বউয়ের সাথে বাইরে যাবে, এটাই তোমার ডিউটি প্ল্যান। নদী আয়নের হাত ধরে তাকে টেনে তুলল আর তারপর আবার বলল, আর হ্যাঁ জুনিয়র, তোমার বন্ধুরা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের বলবে আমার ফাজলামি শুধু আমার স্বামীর জন্য, অন্যের জন্য আমি কিন্তু গুন্ডি সিনিয়র। নদী আয়নকে টেনে ক্যান্টিন থেকে বের করে নিয়ে গেল। আয়ন যাওয়ার সময় অসহায় চোখে তানিশার দিকে তাকালো। তার হাতে ছিল সেই লাল ফোল্ডার, যার ভেতরে কোনো ফাইল ছিল না, ছিল শুধু একটা হাতে আঁকা স্মাইলি। আয়নের কর্মক্ষেত্রে তার ব্যক্তিগত জীবনের এই অদ্ভুত কমেডি সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে গেল। তার সহকর্মীরা হাসল। নদী পরিষ্কার বুঝিয়ে দিল আয়নের জীবন এখন তার নিয়ন্ত্রণে। এক সপ্তাহ পর, বিয়ের পর নদীর ইচ্ছে হয়েছে পরিবারের একটি অফিসিয়াল ছবি তুলে ড্রয়িং রুমে টাঙ্গানো হবে। এই উপলক্ষে ফটোগ্রাফার ডাকা হয়েছে। আয়নের বাবা মা এবং রাফি সবে সেজেগুজে প্রস্তুত। নদী নিজেই পুরো অনুষ্ঠানের পরিচালক। হাতে একটি বাঁশি নিয়ে তা বাজিয়ে সে বলল, এই যে ফ্যামিলি মেম্বার্স, দ্রুত পোজ দিন। ফটোগ্রাফার সাহেব, আপনি রেডি? এটা কোনো সাধারণ ছবি নয়, এটা আমাদের সিনিয়র বউ শাসিত ফাজিল পরিবার এর প্রথম প্রমাণ। নদী, মা বাঁশি বাজাচ্ছ কেন? আর ফাজিল পরিবার কিসের নাম? আমরা একটা সুন্দর পারিবারিক ছবি তুলতে চাই। আরে বাবা, সুন্দর তো হবেই, কিন্তু একটু ফাজলামি না থাকলে তো ছবিটা বোরিং হয়ে যাবে। দেখুন, আপনারাই তো আয়ানকে আমার চেয়ে বড় ছেলের মতো মনে করতেন, তাই আপনার পোজ হবে দায়িত্বশীল বাবার মতো, কোমরে হাত কিন্তু মুখে ভয়ের হাসি। আয়নের বাবা চোখ বড় বড় করে আয়নের দিকে তাকালেন। আয়ন অসহায়ভাবে মাথা নাড়ল। আয়নের বাবা বিরক্ত হয়ে বলল, ভয়ে হাসি, এ কেমন নির্দেশ নদী? এটা আমার ক্রিয়েটিভিটি বাবা, আপনি পোজ দিন। আর মা, আপনার পোজ হবে নিজের নিরীহ ছেলেকে বাচাল সিনিয়রের হাতে তুলে দেওয়ার পর সৃষ্ট দ্বিধা। আপনি আয়নের হাতটা ধরুন আর মুখে বলুন, হে ঈশ্বর, কি হবে? ঠিক আছে? নদীর কথায় আয়নের মা হেসে ফেল। সে বলল, ও মা, তোর যা মনে আসে ঠিক আছে, আমি করছি। নদী তখন আয়নের ছোট ভাই রাফির দিকে ফিরল, বলল, আর এই যে রাফি, তুমি তো তোমার ভাইয়ের সব গোপন কথা আমার কাছে ফাঁস করেছো, তাই না? তোমার পোস্ট হবে ফাজলি সিনিয়র বউয়ের জিম্মি হওয়া ছোট দেবর। তুমি মেঝেতে বসে তোমার ভাইয়ের পায়ের কাছে লুকানোর চেষ্টা করবে। ভাইয়ের সব গল্প ভাইয়ের সব গল্প বলবো না আপু, মেঝেতে কেন? আমার সব বন্ধু এই ছবি দেখলে আমাকে টিচ করবে। আমি তো কলেজে ক্যাপ্টেন। ক্যাপ্টেন? এই ছবিটায় তোমার ক্যাপ্টেন্সি প্রমাণ করবে। ফাজিল সিনিয়র বউকে কেউ ভয় না দেখালে ক্যাপ্টেনশিপ মেলে না। পোজ দাও রাফি, নইলে আমি কিন্তু তোমার কলেজের নোটিশ বোর্ডে এই ছবি টানানোর ব্যবস্থা করব। রাফি বাধ্য হয়ে মেঝেতে লুকিয়ে বসার চেষ্টা করলো। এরপর নদীর চোখ গেল আয়নের দিকে। নদী আয়নকে বলল, আর আমার জুনিয়র স্বামী, তোমার পোস্টটা হবে সবচেয়ে কঠিন। তুমি আমার চেয়ে বয়সে ছোট, তাই তোমার মুখে থাকবে সিনিয়র বউয়ের ফাজলামি সহ্য করা সত্ত্বেও নীরব প্রেম। তুমি আমার দিকে তাকাবে, মুখে হাসি থাকবে, কিন্তু তোমার চোখ বলবে, দয়া করে থামো সিনিয়র। নদী, তুমি কি আমাকে পুরোপুরি পাগল বানিয়ে ছাড়বে? আমি আমার ক্যারিয়ারে এত কঠিন প্রেজেন্টেশন দেইনি। এটাই তোমার চ্যালেঞ্জ আয়ান। রোম্যান্স সবসময় সহজ হয় না। এবার আমার পালা। আমার পোজ হবে ফাজিল সিনিয়র বউ, যে জুনিয়র স্বামীকে নিয়ে পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করছে। নদী কোমরে হাত রেখে চোখে দুষ্টামি নিয়ে দাঁড়িয়ে গেল। ফটোগ্রাফার একের পর এক ছবি তুলতে শুরু করলো। পুরো পরিবার অদ্ভুত কমেডিপূর্ণ পোজ দিতে বাধ্য হয়ে হাসছিল। আয়নের বাবা ক্যামেরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আয়ানের মা, এই ছবি যদি আমার অফিসে কেউ দেখে? আহা, এখন তো তোমাকেও ফাজলামি করতে শিখতে হবে। নদী এক মুহূর্ত চুপ করে গেল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, এখন একটা সিনিয়র পোস্ট হবে, সবাই একসাথে দাঁড়ায়। কিন্তু আয়ান, তোমাকে আমার একটা কথা বলতে হবে এক্ষুনি। কি বলতে হবে?
আমার ফাজিল সিনিয়র বউ আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার। না বললে কিন্তু তোমার সব অফিসের ফাইল আমি কফি দিয়ে নষ্ট করে দেব। আয়ন পরাজিত দৃষ্টিতে তার বাবার দিকে তাকালো। আয়নের বাবা শুধু কাঁধ ঝাঁকালেন। আয়ন গভীর নিঃশ্বাস নিয়ে নদীর চোখের দিকে তাকিয়ে বলল, নদী, তুমি সত্যি আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার। তুমি আমার বোরিং জীবনে রঙের বন্যা এনেছো। সন্তুষ্ট? এখন ছবি তোলো। নদীর চোখে তখন এক ঝলক সত্যিকারের আবেগ দেখা গেল। ফাজলামির আড়ালে সে কেবল আয়নের নিঃস্বার্থ স্বীকারোক্তি চাচ্ছিল। সে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ধন্যবাদ জুনিয়র স্বামী। এখন ছবি তোলো। এটাই হবে আমাদের পরিবারের সত্যিকারের ছবি। এই ফাজিল ফটোশ্যুটটি ছিল আয়নদের পরিবারের জন্য একটি মজার স্মৃতি, যা প্রমাণ করে যে নদীর বাচালতা এখন পারিবারিক ভালোবাসার অংশ। একদিন সন্ধ্যায় আয়নদের বাড়ির পিছনের বাগানে নদী তার দেবর রাফিকে তার ফাজলামির প্রধান লক্ষ্যবস্তু করেছে। রাফি চেষ্টা করছে নদীর কাছ থেকে দূরে থাকতে, কিন্তু পারছে না। নদী তাকে জরুরি কথা আছে বলে বাগানে ডেকেছে। রাফি বিতু কণ্ঠে নদীকে বলল, ভাবি আপু, আপনি আমাকে জরুরি কেন ডেকেছেন? আমার তো কলেজের একটা কাজ আছে, প্লিজ আমাকে তাড়াতাড়ি যেতে দিন। নদী একটি বেতের চেয়ার টেনে নিয়ে তাতে বসে কৌতুক কৃতিত্বপূর্ণ ভঙ্গিতে বলল, আরে এত তাড়াহুড়ো কেন জুনিয়র দেবর? বসো তো। সিনিয়রদের সাথে কথা বলার সময় এত অস্থির হতে নেই। আমি তোমাকে একটা অফিসিয়াল অ্যাসেসমেন্ট দেব। অফিসিয়াল অ্যাসাইনমেন্ট? কি সেটা? শোনো, তোমার ভাই আমার জুনিয়র স্বামী। সে আজকাল অতিরিক্ত শান্ত হয়ে যাচ্ছে। সে আমাকে বেশি দুষ্টুমি করার সুযোগ দিচ্ছে না। আমি ভয় পাচ্ছি সে আবার সেই পুরনো বোরিং অয়নে পরিণত হচ্ছে। তাই তোমার কাজ হলো তোমার ভাইয়ের সব পুরনো ছবি এর ফাইল আমাকে সরবরাহ করা। প্রেমের ফাইল? মানে ভাইয়ের তো কোনো ভাইয়ের তো কোনো প্রেম টেম ছিল না। সে তো সারাক্ষণ পড়াশোনার কাজ নিয়েই থাকতো। আপনি ভুল শুনছেন ভাবি আপু। মিথ্যে কথা বলবে না রাফি। আমি নিশ্চিত এত শান্ত মানুষের ভেতরে নিশ্চয়ই কোনো আগুন লুকিয়ে আছে। যেমন ধরো কলেজে কোনো ম্যাডামকে পছন্দ করতো, লুকিয়ে কোনো মেয়েকে কফি খাওয়াতো। না না আপু, সত্যি বলছি, ভাইয়া ওইসব করতো না। শুধু একবার কলেজে একটা মেয়ে তাকে একটা প্রেমের চিঠি দিয়েছিল। চিঠি? বাহ, সেটাই চাই। চিঠিটা কোথায়? সে কি সেই চিঠিটা এখনো লুকিয়ে রেখেছে? আমি ঠিক জানি না ভাবি আপু, তবে মনে হয় সে তার লকার রুমের পুরনো বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছিল, কিন্তু সেটা তো অনেক আগের কথা। অতীতের ফাজলামি তো সবচেয়ে মিষ্টি হয়। তোমার অ্যাসাইনমেন্ট হলো সেই চিঠিটা খুঁজে বের করা এবং আমাকে দেওয়া। নইলে আমি তোমার নতুন কলেজের ক্রাশ রিমার কাছে একটা বেনামি চিঠি লিখে দিব। তাতে লেখা থাকবে রাফি একজন জুনিয়র দেবর, সে সিনিয়র বউকে ভয় পায়। ও নো, প্লিজ, রিমার কাছে নয়, ঠিক আছে? আমি খুঁজে দিচ্ছি, কিন্তু আমাকে একটা ওয়াদা করতে হবে। আপনি এটা নিয়ে ভাইয়ের সাথে দুষ্টুমি করবেন না। ওয়াদা? আমি তো একজন সিনিয়র বউ। সিনিয়রদের ওয়াদা সবসময় শর্ত সাপেক্ষ হয়। আমি চিঠিটা নিয়ে একটু ফাজলামি করব, কিন্তু তোমার ভাইকে কষ্ট দেব না। এখন যাও, তোমার সিনিয়র ভাবির আদেশ পালন করো। রাফি দ্রুত চলে গেল। নদী তখন আরাম করে বাগানে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই রাফি একটি পুরনো ভাঁজ করা কাগজ নিয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। চিঠিটা নদীর হাতে দিয়ে বলল, এই নিন ভাবি আপু, চিঠি। খুব সাবধানে লুকিয়ে রেখেছিলাম ভাইয়া। নদী আগ্রহ নিয়ে চিঠিটা খুলল। চিঠিটা আসলে ছিল একটা ধন্যবাদ পত্র, যেখানে মেয়েটি আয়নকে তার নোটস দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছিল এবং তাকে সবচেয়ে দায়িত্বশীল মানুষ বলে সম্বোধন করেছিল। প্রেম বা রোমাঞ্চের কোনো চিহ্ন ছিল না। নদী চিঠি পড়ে হতাশ হয়ে বলল, কি? এটা তো একটা ধন্যবাদ পত্র, কোনো রোম্যান্স নেই। সবচেয়ে দায়িত্বশীল মানুষ? ধুর বাবা, আয়ন তো দেখছি আমার চেয়েও বেশি বোরিং ছিল। আমি তো এটাই বলছিলাম ভাবি আপু, আমার ভাইয়া বোরিং। এখন আমি যেতে পারি? না, যেতে পারো না। দেখো, এই চিঠিটা একটা বড় ফাজলামি লুকিয়ে আছে। একটা মেয়ে আয়নকে দায়িত্বশীল মানুষ বলেছে, যা আয়নের সবচেয়ে বড় দুর্বলতা। আমি এখন আয়নের এটা দিয়ে টিস করব। আপনি চলুন আমার সাথে। আবার কেন? প্লিজ আমাকে মুক্তি দিন। মুক্তি নেই। সিনিয়র বউয়ের কাছে জুনিয়র দেবরের কোনো মুক্তি নেই। তুমি আসবে আর সাক্ষী থাকবে তোমার ভাইয়ের উপর আমার ফাজলামির ক্ষমতার।
নদী হাতে চিঠি নিয়ে রাফিকে টানতে টানতে আয়নের কাছে চলো। তার ফাজলামি শুধু আয়নের ব্যক্তিগত জীবন নয়, তার পুরো পরিবারকে একটি কমেডি রিয়েলিটি শোতে পরিণত করেছে। বিয়ের চতুর্থ সপ্তাহে অফিসের কাজে চাপ এবং নদীর ফাজলামির 3 টুপস প্ল্যান। রান্নার রুটিন রোমাঞ্চ সামলাতে গিয়ে আইন প্রচণ্ড জ্বরে কাবু হলো। রাতে সে কাঁপতে কাঁপতে ঘুম থেকে জেগে উঠল। অনেক কষ্টে সে ফিস ফিস করে নদীকে বলল, নদী, আমার খুব শীত করছে। নদী দ্রুত উঠে বসল। এই প্রথম তার মুখে কোনো দুষ্টেমি মার্কা হাসি নেই, বরং গভীর উদ্বেগ। সে দ্রুত আয়নের কপালে হাত রাখল, তাতে সে আটকে উঠল, উদ্বিগ্ন স্বরে বলে উঠল, আই হাই, তোমার তো ভীষণ জ্বর, মনে হচ্ছে 102 ডিগ্রি অবধি উঠে গেছে। এমনটা কিভাবে হলো? আমার প্রেশারেই কি তুমি অসুস্থ হয়ে পড়লে নাকি? ফাইজলামি করবে না নদী, এখন আমার সেসবের মুড নেই। আমার শরীর খারাপ লাগছে। চুপ, একদম চুপ। অসুস্থ মানুষের সাথে আমি ফাজলামি করি না। জ্বর কামানোর ওষুধ কোথায় তোমার? আর তুমি কেন আমাকে আগে বলনি? আমি কি করে বুঝবো একটু শরীর খারাপ জ্বরে রূপ নেবে? নদী কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। সে কিছুক্ষণ পর 1 গ্লাস জল, ওষুধ এবং কপালে পট্টি দেওয়ার জন্য 1 বাটি জল নিয়ে ফিরে এলো। তার দ্রুত কার্যকর পদক্ষেপ দেখে আয়ন অবাক হলো। নাও, ওষুধটা খেয়ে নাও। আর এটা নাও, এবার তুমি আমার হাতে তৈরি গরম স্যুপ খাবে। আমি এইমাত্র রান্নাঘর থেকে বানিয়ে আনলাম। আয়ন সন্দেহের চোখে নদীর দিকে তাকিয়ে বলল, স্যুপ? এটাতেও কফি আর চাট মশলা মেশাওনি তো? ফাজলামি করবে না আয়ান। আমি যখন কারো যত্ন নেই তখন মন দিয়েই নেই। আমি জানি তুমি অসুস্থ হলে তোমার বাবা মাও চিন্তিত থাকবে। আমি তাদের কাছে তোমাকে দুর্বল প্রমাণ করতে চাই না। তুমি আগে স্যুপটা খাও, তারপর ওষুধ। আয়নের অসহায় লাগছিল। সে ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে পড়ল। নদী সারা রাত তার পাশে বসে রইল। সে বেচা কাপড় দিয়ে আয়নের গা মুছে দিচ্ছিল। আয়ন ফিসফিস করে নদীকে বলল, নদী, তুমি ঘুমিয়ে পড়ো, আমার এখন একটু ভালো লাগছে। আমি তো ঘুমিয়েছি আয়ান, এই যে দেখো তোমার পাশে বসে তোমার যত্ন নিচ্ছি। কিন্তু রাতে শোয়ার পর আমি সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম, তাতেই আমার ঘুম হয়ে গেছে। তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি কেবল ফাজলামি করতে জানি? আমার কি কারো যত্ন নিতে ভালো লাগে না? তুমি কেন সব সময় এমন ফাজিল মার্কা খোলস পরে থাকো? তোমার ভেতরে এত মমতা লুকিয়ে আছে, অথচ তুমি সব সময় একটা বাচাল মুখোশ পরে থাকো। নদী হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে আয়নের কপালে ভেজা কাপড়টি রেখে দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, মুখোশ? হ্যাঁ, হতে পারে। শোনো আয়ান, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি একজনকে খুব বিশ্বাস করেছিলাম। আমি তাকে আমার সব থেকে নরম দিকটা দেখিয়েছিলাম। আমি সব ফাজলামি ছেড়ে তার জন্য শান্ত হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। কারণ কি জানেন? সে বলেছিল, নদী তুমি খুব ভালো, কিন্তু তুমি আমার জন্য খুব সহজ। তোমার এই শান্ত রূপটা আমাকে টানে না। সে আমাকে আমার ফাজলামির জন্যই ভালোবাসেনি। আয়নের চোখ দুটো বড় হয়ে গেল। নদীর এই নীরব স্বীকারোক্তি তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আবার কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, এরপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর কোনো দিন কাউকে আমার এই দুর্বলতা, নরম দিকটা দেখাবো না। আমার এই ফাজলামি, আমার বাচালতা, এটাই আমার বর্ম। আমার এই বর্ম দেখলে কেউ আমার কাছে আসার সাহস করবে না, আর আমাকে ছেড়ে যাওয়ার সুযোগ পাবে না। আয়ন তার দুর্বল হাতে নদীর হাতটা ধরে বলল, নদী, আমি দুঃখিত। আমি জানতাম না তোমার এমন একটা অতীত আছে, কিন্তু আমি তো তোমার পাশে আছি। আমি তো তোমাকে ছেড়ে যাইনি। আমি তোমার এই বাচালতাকেও সম্মান দেই। নদী তাড়াতাড়ি চোখ মুছে আবার নিজের মুখে সামান্য ফাজলামির ছোঁয়া এনে আয়নকে বলল, শ্রদ্ধা? বাহ, আমার জুনিয়র স্বামী তো দেখছি এক রাতে অনেক রোমান্টিক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমার অতীত নিয়ে আর একটাও কথা নয়। তোমার জ্বর এখন কিছুটা কমেছে, তাই আবার ফাজলামি শুরু করতে পারি। না নদী, প্লিজ, আজ আর নয়। আমি তোমাকে বিশ্বাস করি। তোমার ভেতরে যে মমতা দেখেছি সেটা আসল। তুমি আর নিজেকে এভাবে কষ্ট দিও না। নদী আয়নের হাত নিজের হাতের উপর থেকে সরাল না। সে বলল, আমি নিজেকে কষ্ট দেই না আয়ান, আমি নিজেকে রক্ষা করি। আর হ্যাঁ, তুমি আমার কাছে দুর্বল হয়ে পড়লে চলবে না। আমি চাই তুমি শক্তিশালী থাকো, কারণ আমি চাই না তুমিও আমাকে ছেড়ে চলে যাও।
এই কথা বলার জন্য আমি কিন্তু তোমাকে আগামীকাল অনেক অনেক বিরক্ত করব, কারণ সিনিয়ররা সহজে সিরিয়াস হয় না। আয়নের বুঝতে বাকি রইল না নদীর এই বাচালতা আসলে তার গভীর ভালোবাসার একটি অদ্ভুত বহিঃপ্রকাশ। সে অসুস্থতার মধ্যেও এই প্রথম তার সিনিয়র বইয়ের প্রতি এক গভীর সংবেদনশীল আবেগ অনুভব করল। তাদের সম্পর্ক এই রাতেই এক নতুন আন্তরিক অনুভূতি। 3 দিন কেটে গেছে, আয়নের জ্বর পুরোপুরি সেরে যায়নি, কিন্তু সে এখন ভালো বোধ করছে। সে বিছানায় শুয়ে একটা বই পড়ার চেষ্টা করছিল। নদী ট্রেতে করে গরম স্যুপ আর ফল নিয়ে ঘরে প্রবেশ করল। তার মুখে সেই পুরনো ফাজিল হাসি ফিরে এসেছে, কিন্তু তার চোখে এখন গভীর মমতা। ট্রেটা টেবিলে রেখে বাঁকা হাসি হেসে নদী বলল, এই যে আমার দুর্বল জুনিয়র, উঠে বসো। তোমার সিনিয়র বউ তোমার জন্য ফাজিল রিকভারি থেরাপি নিয়ে এসেছে। এটা কোনো সাধারণ খাবার নয়, এটা আমার তৈরি ভালোবাসার বুস্টার স্যুপ। ভালোবাসার বুস্টার? কফি মেশাওনি তো? আরে না, তুমি কি ভাবো আমি কি প্রতিবারই তোমার খাবার নিয়ে ফাজলামি করব? না না, এই থেরাপি অন্যরকম। এটা শুধু তোমার মন ভালো করার জন্য। স্যুপটা খাও আর শোনো, থেরাপির প্রথম ধাপ হলো সিনিয়র বউয়ের নির্দেশে হাসতে হবে। আমি তো হাসছি নদী। তোমার মতো একজন যত্নশীল কিন্তু বাচার স্ত্রীকে পেয়ে আমি আর কি চাইতে পারি? শুধু হাসি নয়, থেরাপির দ্বিতীয় ধাপ হলো হাসিটা হতে হবে রোমান্টিক। তুমি আমার চোখের দিকে তাকাও আর এমন ভাবে হাসো যেন তুমি আমাকে একটা গোপন প্রেমের চিঠি দিচ্ছ। আয়নের হাসিটা এবার আন্তরিক হলো। সে নদীর দিকে গভীরভাবে তাকালো, তারপর বলল, আমি যদি তোমাকে সেই চিঠি দিতাম নদী, তবে তাতে লিখতাম, তোমার বাচালতা আমার জীবনের সেরা ছন্দ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের একমাত্র আনন্দ, সিনিয়র বউ। নদীর ফাজিল হাসিটা একটু ক্ষণের জন্য থমকে গেল। আয়নের আন্তরিকতায় সে কিছুটা আবেগপ্রবণ হলো, কিন্তু নদী দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, অসাধারণ, কিন্তু নম্বর পেলে মাত্র 3, কারণ তুমি আমাকে সিনিয়র বউ বলেছ। আমার পুরো নাম বলবে। আচ্ছা, থেরাপির তৃতীয় ধাপ, এটা সবচেয়ে কঠিন। কি সেই কঠিন ধাপ? তোমাকে উঠে দাঁড়াতে হবে। তোমার গায়ে এখন একটুও শক্তি নেই, তাই না? চলো তুমি উঠে দাঁড়াও আর বলো, নদী, তুমি আমার চেয়ে 2 বছরের সিনিয়র হলেও আমি তোমাকে আজ থেকে আমার কোলে বসিয়ে আদর করব। নদী, এটা তুমি কি বলছো? আমি অসুস্থ আর এটা বাড়াবাড়ি? বাড়াবাড়ি নয় আয়ান, এটাই ভালোবাসা। আমি তো জানি তুমি পারবে না, তাই আমি তোমাকে সাহায্য করব। নদী দ্রুত উঠে আয়নকে টেনে তুলল, তারপর বলল, চলো ধরো। তুমি আমাকে কোলে নিতে চাইছো, কিন্তু আমি তোমাকে বিরক্ত করছি। নদী এবং আয়ন দুজনই তখন বিছানার মাঝখানে দাঁড়িয়ে। নদী আয়নকে আলতো করে ধাক্কা মারল, তারপর বলল, নিও, চেষ্টা করো। এটাই আমার চ্যালেঞ্জ। জুনিয়র স্বামীর ক্ষমতা দেখতে চাই। বেশ, তুমি যখন চ্যালেঞ্জ দিলে তখন আমি দেখিয়ে দিচ্ছি। তুমি আমার বাচাল সিনিয়র হতে পারো, কিন্তু আমি তোমার স্বামী। আয়ন তার অবশিষ্ট শক্তি দিয়ে নদীকে আলতো করে কোলে তুলে নিল। নদী অবাক হয়ে গেল। সে তার ফাজলামি ভুলে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান, তুমি কি সত্যি আমাকে কোলে নিলে? তোমার তো জ্বর। ভালোবাসা অসুস্থতাকে পাত্তা দেয় না নদী। তুমি আমাকে কোলে নেওয়ার চ্যালেঞ্জ দিয়েছ, আর আমি প্রমাণ করলাম তোমার চেয়ে বয়সে ছোট হলেও আমি তোমার সব দায়িত্ব নিতে পারি। তুমি আমার সবচেয়ে প্রিয় সিনিয়র বউ। আয়ন আস্তে করে নদীকে বিছানায় নামিয়ে দিল। নদীর দুষ্টামি মাখা হাসি তখন সম্পূর্ণভাবে মুছে গেছে। তার চোখে শুধু আয়নের প্রতি শ্রদ্ধা আর প্রেমে পূর্ণ। সে বলল, আজ থেকে তোমার কোনো ফাজলামি থেরাপি লাগবে না আয়ান। তোমাকে আমি পুরোপুরি সুস্থ করে দিয়েছি। আমার বাচ্চালতা হয়তো কমবে না, কিন্তু আমার সব জেদ আজ থেকে তোমার কাছে আত্মসমর্পণ করলো। আমাকে আবার তোমার জুনিয়র স্বামীর কাব্যগ্রন্থের অংশ বানাও। আয়ন হেসে নদীর পাশে শুয়ে পড়ল। এই ভালোবাসার থেরাপি তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, যেখানে কমেডি এবং রোমাঞ্চ ছিল একে অপরের পরিপূরক। আয়নের অফিসের বাইরে একটি কফি শপ। আয়ন ও নদী সেখানে দুপুরে লাঞ্চ ব্রেকে দেখা করতে এসেছে। আয়নের অসুস্থতা কেটে যাওয়ার পর সে আবার কাজে ফিরেছে। তবে নদী এখন আর আগের মতো অফিসে গিয়ে ফাজলামি করে না, বরং লাঞ্চ ব্রেকে আয়নের সঙ্গে দেখা করে।
নদীর মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু তার বাচালতা পুরোপুরি যায়নি। তারা কফি খাচ্ছে, তখন হঠাৎ আয়নের কলিগ তানিশা সেখানে এলো। তানিশা টেবিলের পাশে দাঁড়িয়ে মিষ্টি করে হেসে আয়ানকে বলল, আরে আয়ান, তুমি এখানে? আর নদী ম্যাডাম, আপনারা একসাথে লাঞ্চ করছেন? ভালো। ভালো তো অবশ্যই জুনিয়র কলিগ। আপনার কি কিছু বলার আছে? আমরা তো একটু রোম্যান্স করছিলাম। তানিশা নদীর ফাজলামি উপেক্ষা করে আয়নকে উদ্দেশ্য করে বলল, আয়ানের একটা জরুরি ফাইল আমার কাছে রয়ে গেছে, কিন্তু নদী ম্যাডাম, আপনার সাথে আমার একটা কথা ছিল, ব্যক্তিগত। তানিশা, যা বলার এখানেই বলো। তানিশা নদীর দিকে সরাসরি তাকিয়ে সহানুভূতি দেখানোর ভান করে বলল, নদী ম্যাডাম, আমি আয়ানকে চিনি। ও খুব শান্ত, বাস্তববাদী মানুষ। আপনার মতন বাচাল স্বভাবের মানুষকে ও হয়তো মানিয়ে নিচ্ছে, কিন্তু আমি শুনেছি কলেজে আপনার পুরনো সম্পর্কটা কেন ভেঙেছিল। তানিশার কথাই নদীর মুখে মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁটে হাসি মিলিয়ে গেল। সে কাপটা শক্ত করে ধরে বসলো। তারপর শান্ত কিন্তু মারাত্মক চাপা স্বরে তানিশাকে বলল, আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন তানিশা। আমি বলতে চাইছি, আপনার সেই পুরনো প্রেমিক নাকি আপনাকে ছেড়ে গিয়েছিল, কারণ আপনি নাকি তাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আপনি নাকি তাকে মিথ্যে বলেছিলেন, আর আপনার এই ফাজলামি মার্কা স্বভাব দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন। আয়ানের মতন ভালো মানুষকে যদি আপনি মিথ্যে দিয়ে ধরে রাখতে চান, তবে... নদীর চোখ জ্বলে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। উত্তেজিত স্বরে সে বলল, মিথ্যে? আপনি কি জানেন আমার অতীত নিয়ে আমি বিশ্বাসঘাতকতা করিনি। সে আমাকে ছেড়ে গিয়েছিল কারণ সে আমাকে ভয় পেয়েছিল। সে ভয় পেয়েছিল আমার প্রতিবাদের স্বভাবকে। আর আপনি আমার স্বামীকে মিথ্যা কথা। নদী যখন তানিশার দিকে তেড়ে যাচ্ছিল, আয়ন দ্রুত উঠে নদীর হাত ধরল এবং তাকে বসিয়ে দিল। আয়ন দৃঢ় কণ্ঠে তানিশার দিকে তাকিয়ে বলল, তানিশা, যথেষ্ট হয়েছে। তুমি আমার স্ত্রীকে এভাবে অপমান করতে পারো না। তোমার ফাইল দাও এবং এখান থেকে যাও। আমি শুধু ওকে আয়নার সামনে ধরেছিলাম আয়ান। ওর মিথ্যে স্বভাবের জন্যই তো ওর বিয়ে হচ্ছিল না। ওর বাবাও তো... নদী কি ছিল বা কি করেছে তা আমার জানার দরকার নেই। নদী আমাকে সব জানিয়েছে। আর শোনো তানিশা, এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে সাসপেন্ড হবে। আমার স্ত্রীর কষ্ট নিয়ে ব্যবসা করার সাহস তোমার হলো কি করে? তানিশা অবাক হয়ে আয়নের দিকে তাকালো। আয়নের মতো শান্ত মানুষ এমন দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে তা সে কল্পনাও করেনি। আয়ন নদীর হাত ধরে বলল, নদীকে টিচ করা হয়তো মজার হতে পারে, কিন্তু ওর কষ্টের কারণ নিয়ে কেউ হাসি ঠাট্টা করলে আমি সহ্য করব না। তোমার ফাইল দরকার নেই, তুমি যাও। তানিশা রাগে গজগজ করতে করতে কফি শপ ছেড়ে চলে গেল। নদী তখনও কাঁপছিল। আয়নকে এমন দৃঢ় রূপে দেখে সে স্তম্ভিত। নদী আয়নকে বলল, আয়ান, তুমি কেন ওকে সাসপেন্ড করলে? তুমি তো খুব শান্ত। আর ও আমার নামে যা বলল, তুমি কি সেটা বিশ্বাস করেছো? আয়ন নদীকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বিশ্বাস করি নদী। তুমি আমাকে সেদিন রাতে সব বলেছিলে। তোমার ফাইজলামি, তোমার বর্ম, তোমার দুর্বলতা নয়। আমি জানি তুমি মিথ্যাবাদী নও। আর কেউ আমার স্ত্রীর বিরুদ্ধে কিছু বললে আমি তাকে ছেড়ে দেব না। আমি হয়তো ফাইজলামি করি না, কিন্তু প্রতিবাদ করতে জানি। আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতটা তুমি এত সহজে মুছে দিলে আয়ান। তুমি কেন এত ভালো? আমি তো তোমাকে সারা জীবন কষ্ট দিয়েছি, টিস করেছি, জুনিয়র বলে ডেকেছি। তুমি টিচ করেছো কারণ তুমি আমাকে তোমার শত্রু ভাবতে, কিন্তু আমি তোমার স্বামী। আর তোমার অতীতের ক্ষতগুলো আমাকে আরও বেশি ভালোবাসতে শেখায়। নদী, তুমি একদম আর ভয় পাবে না। তোমার জুনিয়র স্বামী এখন সবসময় তোমার পাশে আছে। এই প্রথম তার ফাজিল স্বভাবের আড়াল ছেড়ে নিঃশর্তভাবে আয়নের কাছে আত্মসমর্পণ করল। তার পুরনো ক্ষত আয়নের ভালোবাসার স্পর্শে সারতে শুরু করলো। তাদের সম্পর্কের মধ্যকার সব দূরত্ব এই মুহূর্তে ঘুচে গেল। রাত গভীর। তানিশার ঘটনার পর আয়ন এবং নদীর মধ্যে এক নতুন নীরবতা বিরাজ করছে, যা আগের মতো অস্বস্তির নীরবতা নয়, বরং গভীর বোঝাপড়ার নীরবতা। আয়ন ল্যাপটপে কাজ করছিল আর নদী বিছানার চাদর টেনে আয়নকে দেখছিল।
নদী নরম স্বরে আয়নকে বলল, আয়ান, তুমি এখন কেন এত মনোযোগ দিয়ে কাজ করছো? তোমার কি মনে হয় একটু বিশ্রাম নেওয়া উচিত? কাজ শেষ করলাম নদী, আর বিশ্রাম? তুমি পাশে থাকলে আমার বিশ্রাম হয় না, বরং আরো বেশি সতর্ক থাকতে হয়। কেন, আবার কি ফাজলামি করার প্ল্যান করছি এমনটা ভাবছো? আমি ভাবছি এই বাচালতার আড়ালে থাকা আসল নদীকে আমি কবে সম্পূর্ণরূপে দেখতে পাবো। তানিশার কথায় তুমি যেভাবে কষ্ট পেলে তাতে আমার খুব খারাপ লেগেছিল। নদী বিছানা থেকে নেমে এলো এবং ধীরে ধীরে আয়নের কাছে এসে বসলো। তারপর বলল, আমি দুঃখিত আয়ান, আমি তোমাকে অনেকবার টিস করেছি, অপমান করেছি, কিন্তু যখন তানিশা আমার অতীত নিয়ে কথা বলল তখন আমার মনে হলো তুমিও হয়তো তাকে বিশ্বাস করবে আর আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি তোমাকে ছেড়ে দিয়েছি নদী? আমি তো তোমার পাশে দাঁড়িয়েছি। তানিশার সামনে আমি দৃঢ় ছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার চেয়ে বয়সে বড়, তুমি বাচাল, তুমি ফাজিল, আমি সব জানি, কিন্তু আমার কাছে তুমি শুধু আমার স্ত্রী, যাকে আমি মন থেকে গ্রহণ করেছি। ভালোবাসা? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আয়ান? আমি তো তোমাকে সবসময় জুনিয়র বলে ডেকেছি, কখনো তোমাকে রোম্যান্স করার সুযোগও দেইনি। ভালোবাসা কি শুধু রোম্যান্স আর মিষ্টি কথাই হয় নদী? আমার কাছে ভালোবাসা মানে তোমার সব দায়িত্ব নেওয়া, তোমার ফাইজলামি সহ্য করা, কারণ আমি জানি সেই ফাইজলামি তোমার আসল সত্তা নয়। আমি জানি তুমি ভয় পাও, আর আমি তোমার সেই ভয় দূর করতে চাই। নদী আয়নের হাত ধরে তার গালের উপর রাখলো। এই প্রথম তাদের মধ্যে শারীরিক স্পর্শে কোনো কৌতূহল বা জেদ ছিল না, ছিল শুধুই আবেগ। তুমি যখন তানিশাকে সাসপেন্ড করলে তখন আমার মনে হলো আমি একা নই, আমার গুন্ডামি বা বাচালতা নয়, আমার এই শান্ত দায়িত্বশীল স্বামী আমার সবচেয়ে বড় শক্তি। আয়ান, তুমি আমার চেয়ে ছোট নও, তুমি আমার মনের চেয়ে অনেক বড়। আর নদীর কপালে আলতো করে চুমু খেয়ে বলল, বয়সটা শুধু একটা সংখ্যা নদী, তুমি আমার সিনিয়র হতে পারো, কিন্তু আমি তোমার স্বামী, আর এখন থেকে আমি তোমাকে রোম্যান্স করতে শেখাবো। নদীর চোখে দুষ্টামি ফিরে এলো, কিন্তু কণ্ঠে ছিল ভালোবাসা। সে আয়নকে বলল, ও রোম্যান্স? ঠিক আছে, সিনিয়র বউকে রোম্যান্স শিখাবে? বেশ, তাহলে প্রথম কাজ, আজ রাতে আমাকে একটা রোমান্টিক ডায়লগ বলো, যা শুধু আমার জন্য। আয়ন গভীর নিঃশ্বাস নিয়ে নদীর চোখ দুটোতে তাকিয়ে বলল, নদী, তুমি আমার জীবনে আসা সবচেয়ে ফাজিল সিনিয়র বউ। তোমার এই বাচালতা আমার জীবনের সব নিয়ম নীতি ভেঙে দিয়েছে, কিন্তু তুমি না থাকলে আমার জীবনটা আজ এত প্রাণবন্ত, এত রোমাঞ্চকর হতো না। আমি তোমার এই ফাইজলামি রূপ হারাতে দিতে চাই না, তবে এটাতে একটু লিমিট টেনে দিতে চাই। নদী খিলখিল করে হেসে উঠল, তবে সেই হাসিতে আর কোনো জেদ ছিল না, ছিল তৃপ্তি। নদী বলল, বাহ, অসাধারণ জুনিয়র স্বামী তো দেখছি রাতারাতি রোমান্টিক হয়ে গেল। ঠিক আছে, আজ রাত থেকে তুমি আমার ফাজলামি উপভোগ করতে শুরু করো। আর রোম্যান্স, এখন থেকে আমাদের জীবনটাই হবে কমেডি আর প্রেমের মিশ্রণে ভরা এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। তারা একে অপরের কাছে এলো। বাসরাতের সেই অস্বস্তিকর দূরত্ব এই আন্তরিক আলাপের মাধ্যমে চিরতরে দূর হলো। তাদের সম্পর্কের ভিত্তি এখন শুধুই দায়িত্ব নয়, বরং গভীর আবেগ, বিশ্বাস এবং হাসি ঠাট্টার মাধ্যমে মজবুত হলো। বিয়ের প্রায় 8 মাস পর আয়ন আর নদীর সম্পর্কের মধ্যে রোমাঞ্চ বাড়তে শুরু করেছে, কিন্তু নদী মনে করে আয়ান যথেষ্ট সৃজনশীল রোমান্টিক নয়। একদিন রাতে আয়ন অফিস থেকে ফেরা মাত্রই নদী তাকে চ্যালেঞ্জ করলো। নদী আয়নের সামনে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে বলল, এই যে জুনিয়র, তোমার রোম্যান্সের স্কোর খুবই খারাপ। তুমি শুধু আমাকে জড়িয়ে ধরো আর মিষ্টি কথা বলো, মাঝে মধ্যে অতিরিক্ত কাছে এসে মিলেমিশে একাকার হয়ে যাও। এটা তো কমন। আমার মতো সিনিয়র বউয়ের জন্য আরো সৃজনশীল রোম্যান্স চাই। সৃজনশীল রোম্যান্স? নদী, আমি ইঞ্জিনিয়ার, রোমান্টিক কবি নই। তোমার ফাইজলামির সাথে পাল্লা দিতে গিয়ে আমি হাঁপিয়ে উঠছি। অজুহাত চলবে না। তোমার লাইব্রেরিতে তো কেবল কোডিং, ফিজিক্স আর থ্রিলার বই। তুমি রোম্যান্স শিখবে কোথা থেকে? শোনো, তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তোমাকে একটা দারুণ রোমান্টিক বই পড়তে হবে এবং সেই বই থেকে আইডিয়া নিয়ে আমার সাথে রোম্যান্স করতে হবে। আমি রোমান্টিক বই পড়ব? তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল। আমার স্বামীর জন্য আমি পাগল। এ দেখো। নদী তার পার্স থেকে একটি অত্যন্ত জনপ্রিয় এবং চটকদার রোমান্টিক উপন্যাসের প্রসজ্জ ও
প্রশস্তওয়ালা একটা বই বের করলো। তারপর আয়ানকে বলল, এ দেখো, এই বইটা আমার এক বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছি। আজ রাতে তোমার কাজ হলো এটা পড়া, আর আগামী সন্ধ্যায় সেই বইয়ের হিরোর মতো আমাকে রোম্যান্স করা, নইলে তোমার সব অফিসিয়াল রিপোর্ট আমি ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দিব। নদীর কথায় আয়নের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে এই ধরনের চটকদার রোমান্টিক সাহিত্য একেবারেই পছন্দ করে না। সে নদীকে বলল, নদী, এটা তুমি আমাকে কি পড়তে বলছো? এটা তো নো আর্গুমেন্ট জুনিয়র, সিনিয়র বউয়ের নির্দেশ। আর হ্যাঁ, তুমি যদি এই বই নিয়ে পরিবারের কারোর সামনে পড়ো তবে আমার সম্মান থাকবে না, তাই সাবধানে পড়ো। নদী বইটা আয়নের হাতে গুজে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আয়ন বিরক্তি নিয়ে লাইব্রেরি রুমে গেল। রাত প্রায় 11টা। আয়নের বাবা তার পুরনো ডায়েরি খুঁজতে লাইব্রেরি রুমে এলেন। আয়ন তখন চোরের মতো লুকিয়ে সেই রোমান্টিক বইটি পড়ছিল। সেই বইটিকে একটি বড় ইঞ্জিনিয়ারিং বইয়ের ভেতর ঢুকিয়ে রেখেছিল, যাতে বাইরে থেকে বোঝা না যায়। আয়নের বাবা লাইব্রেরিতে ঢুকে আয়নকে দেখে বলল, আয়ান, তুই এখানে এত রাতে কি করছিস? তোর তো ঘুমানোর কথা। বাবার গলার আওয়াজ শুনে আয়ন আঁতকে ওঠে। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, বাবা, আমি আমি একটা খুব কঠিন প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। এটা খুব জরুরি। প্রজেক্ট? এত রাতে দেখি তো, কি এমন জরুরি প্রজেক্ট? আয়নের বাবা আয়নের সামনে রাখা ইঞ্জিনিয়ারিং বইটি হাতে নিলেন। বইটি ধরতে ভেতরে লুকিয়ে রাখা রোমান্টিক বইটি মাটিতে পড়ে গেল। বইটির নাম দেখে চোখ কপালে উঠে গেল আয়নের বাবার। তিনি আয়নকে জিজ্ঞেস করলেন, ভালোবাসার জলোচ্ছ্বাস, উত্তাল রাতের কথকতা। আয়ান, তুই এই ধরনের চটকার রোমান্টিক বই পড়িস? তোর কেবল পড়াশোনা আর কাজ নিয়ে থাকার কথা ছিল। বাবা, এটা এটা আমার না, এটা নদীর। সে আমাকে জোর করে পড়তে দিয়েছে, বলেছে এটা আমার রোমান্টিক অ্যাসাইনমেন্ট। আমি তো শুধু শুধু পাতা উল্টাচ্ছিলাম। আয়নের কথা শুনে বাবা হেসে ফেলেন। তারপর বলেন, ঠিক ফাজিল মেয়ে, তোর বউ তো দেখছি তোর পুরনো জীবনটা একটা সিনেমা বানিয়ে দিয়েছে। রোম্যান্টিক অ্যাসাইনমেন্ট? বা তোর মাকেও তো এমন কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া উচিত ছিল। তখনই নদী দরজা খুলে ভেতরে ঢুকলো। তার মুখে সেই ফাজিল মার্কা হাসি। সে আয়নের বাবাকে দেখে বলল, আহ বাবা, আপনিও এখানে? আর আমার জুনিয়র স্বামী তো দেখছি ধরা পড়ে গেল। তুমি কেন এত লুকিয়ে পড়ছিলে আয়ান? ভয় পাচ্ছিলে কেন? ভয়? বাবা, তুমি ওকে সামলাও। এই বইটা আমাকে দিয়ে ও আমাকে পাগল বানাতে চাইছে। নদী আয়নের পাশে দাঁড়িয়ে আয়নের বাবার দিকে তাকিয়ে বলল, শুনুন বাবা, আপনার ছেলে তো রোম্যান্স করতে পারে না, তাই আমি ওকে হোমওয়ার্ক দিয়েছি। আর আপনি কেন এত সিরিয়াস? এটা আপনার জন্য একটা পার্ট। স্ত্রীকে রোম্যান্স শেখাতে হয়। ঠিক বলেছিস মা, তবে এ বইটা একটু বেশি চটকাদার। শোন আয়ান, আমার একটা পুরনো রোমান্টিক বই আছে, তুই বরং সেটা পড়িস। সেটাতে রোমান্সও আছে আর পারিবারিক মূল্যবোধও আছে। বাহ, এটা তো দারুণ বুদ্ধি। বাবা, আপনি কিন্তু আমার ফাজিল অ্যানালাইসেন্সে যোগ দিলেন। এখন থেকে আমরা দুজন মিলে আয়নকে রোম্যান্স শেখাবো। আয়ন পরাজিত হলো। সে বুঝল নদীর ফাজলামির কাছে শুধু সে নয়, তার বাবাও আত্মসমর্পণ করেছে। কিন্তু এই বাচালতা আর কমেডির আড়ালেই সে নদীর প্রতি গভীর ভালোবাসা খুঁজে পাচ্ছিল। আয়নের প্রমোশন নিশ্চিত হয়েছে। সেই উপলক্ষে অফিস থেকে একটি ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল। নদী আয়নের সঙ্গে সেখানে এসেছিল। নদী এখন আগের চেয়ে অনেক শান্ত, কিন্তু তার ফাজিল টিজিং এখনও আয়নের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তানিশা আয়নের পুরনো কলিগ, যাকে আয়ন সাসপেন্ড করিয়েছিল। সে এই পার্টিতে যোগ দেওয়ার সুযোগ পায়নি, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। পার্টির মাঝখানে আয়ন এবং নদী কথা বলছিল। নদী মিষ্টি করে হেসে আয়নকে বলল, জুনিয়র, প্রমোশন পেয়ে তোমার এখন আরো বড় দায়িত্ব। তুমি এখন আমার জন্য প্রতিদিন একটা করে নতুন ফাজলামির আইডিয়া আনবে। এটাই তোমার প্রমোশন গিফট। আমি রাজি সিনিয়র বউ, তবে সেই ফাইজলামির শেষটা যেন রোমান্টিক হয়, সেদিকে খেয়াল রাখবেন। ঠিক তখনই তানিশা সুযোগ বুঝে ক্যাফেটেরিয়ার সবার কাছে একটি স্ক্যান্ডেল রটানোর চেষ্টা করল। সে একটি উঁচু টেবিলে উঠে গেল। তারপর সকলের উদ্দেশ্যে উচ্চ স্বরে বলল, বন্ধুরা, আয়ানের প্রমোশনের জন্য অভিনন্দন। কিন্তু একটা কথা, কি আপনারা জানেন, আমার সবার প্রিন্স আয়ান তার জীবনে একজনকে জায়গা দিয়েছে যে তার থেকে বয়সে যেমন বড়, তেমন একটা না কুচু বাচাল আর অসভ্য টাইপের মেয়ে।
আয়ান কিন্তু বিয়েটা ইচ্ছে করে করেনি, বরং এই বিয়েটা শুধুমাত্র তার বাবার বন্ধুকে বাঁচানোর জন্য করেছে। আসলে নদী ম্যাডাম এই বিয়েতে মোটেও খুশি ছিলেন না। বিয়ের পরেও তিনি নিয়মিত তার পুরনো প্রেমিক কাইয়ুমের সাথে দেখা করতেন, আর এখনও করেন। তানিশার কথাই পুরো ক্যাফেটেরিয়া স্তব্ধ হয়ে গেল। আয়নের মুখ পাণ্ডুর হয়ে গেল। নদীর হাসির সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। সবে একে অন্যের দিকে চাওচাই করছে আর সমালোচনা করছে, সাথে বারবার নদীর দিকেও তাকাচ্ছে। আইন পরিস্থিতি বুঝতে পেরে ধীরে ধীরে তানিশার দিকে এগিয়ে গিয়ে তাকে বলল, তানিশা, তুমি কি বলছো? তুমি কেন আমার স্ত্রীর নামে মিথ্যা রটাচ্ছ? তানিশা নদীর দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি দিয়ে বলল, মিথ্যা নয় আয়ান, আমি নিজের চোখে দেখেছি নদী ম্যাডামকে কাইয়ুমের সাথে রেস্তোরাঁয়। আর একবার তিনি আমাকে বলেছিলেন তিনি নাকি এই বিয়ে থেকে মুক্তি চান। তিনি শুধু আপনার বাবার জন্য মানিয়ে চলছেন। তানিশার কথা শুনে নদী তখন চরম রাগে কাঁপছিল। সে ভুলে গেল সে এখন কোথায় কোন পরিস্থিতিতে আছে। সে চিৎকার করে বলল, তুমি মিথ্যা বলছো তানিশা। আমি কাইয়ুমের সাথে দেখা করেছি, কিন্তু সেটা ছিল। নদী কথাটি শেষ করতে পারল না, কারণ আয়ন তখন নদীর দিকে তাকালো। তার চোখে অবিশ্বাস আর গভীর কণ্ঠে গলা ধরে এলো আয়নের। সে নদীকে বলল, দেখা করেছো মানে? নদী, তুমি সত্যি দেখা করেছো? তুমি বলেছিলে আমাদের সম্পর্কটা এখন গভীর হয়েছে। তুমি বলেছিলে তুমি আমাকে বিশ্বাস করো। আমি দেখা করেছিলাম আয়ান, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন কারণে। আমি ওকে বলেছিলাম তুমি আমার স্বামী আর আমাদের সম্পর্কটা এখন সত্যি। আমি শুধু চাইছিলাম সে যেন আর কোনোদিন আমাদের জীবনে না আসে। এটাই ছিল শেষবার। শেষবার? তুমি কেন আমাকে জানাওনি নদী? কেন তুমি লুকিয়ে দেখা করলে? যখন আমি তোমার প্রতি এতটা বিশ্বাস রেখেছিলাম তখনও তুমি আমার সাথে এমন করলে। এই কি তোমার প্রেমের ভাষা নদী? আমি জানাইনি, কারণ আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তো তোমাকে ভালোবাসি আয়ান। আমার সব কিছু এখন শুধু তোমার জন্য। না নদী, ভালোবাসা বিশ্বাসের উপর তৈরি হয়। তুমি যদি আমাকে ভালোবাসতে তবে লুকিয়ে দেখা করতে না। আমার মনে হয় তানিশা ঠিকই বলেছে। তুমি এই বিয়েতে খুশি নও, তুমি মুক্তি চাও। তোমারও যদি তাই মনে হয় তবে আমি চলে যাব। আমি তোমার জীবনে আর কোনো অশান্তি চাই না। যদি তুমি অবিশ্বাস করো তবে আমার এই সম্পর্কে থাকার কোনো প্রয়োজন নেই। আমি মুক্তি চাই। নদী দ্রুত ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল। আইন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তানিশা বিজয়ের হাসি হাসলো। আইন বুঝতে পারল নদীর বাচালতা নয়, তাদের দুজনের বিশ্বাসের অভাবই আজ তাদের সম্পর্ককে চরম সংঘাতের মুখে এনে দাঁড় করিয়েছে। ক্যাফেটেরিয়ার ঘটনার পর নদী সোজা তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। আইন চরম হতাশায় বাড়িতে ফিরে আসে। আয়নের বাবা এবং মা ঘটনার বিষয়ে পরে সব জানতে পারেন। আয়নের নদীর বাবাকে বাড়িতে ডাকেন। দুই পরিবার ড্রয়িং রুমে চরম অস্বস্তি নিয়ে মুখোমুখি। নদীর বাবা লজ্জিত ও উত্তেজিত কণ্ঠে বলল, ইসলাম, আমি জানি না আমার মেয়ে কেন এমন করছে। আমি তাকে জিজ্ঞেস করেছি, সে স্বীকার করেছে যে সে কাইয়ুমের সাথে দেখা করেছিল। ওর বাচ্চালতা, ওর ফাজলামি, সব কিছুর একটা সীমা আছে। আমার বন্ধু ওর শেষ ইচ্ছার সম্মানও সে রাখলো না। চৌধুরী, উত্তেজিত হইও না। নদীর স্বভাব তুমি তো জানো। এখন আয়ানকে কথা বলতে দাও। আয়ান, তুই বল, তুই কি সত্যি মনে করিস নদী তোকে ঠকিয়েছে? আমি জানি না বাবা। আমি যখন ওকে বিশ্বাস করতে শুরু করলাম, যখন ওর বাচালতার আড়ালে থাকা কষ্টটা বুঝতে পারলাম, ঠিক তখনই সে এই কাজটা করলো। সে কেন লুকিয়ে দেখা করলো? সে তো আমাকে বলতেই পারতো। আমার উপর ওর কি এতটুকু বিশ্বাস ছিল না? আয়নের মা আয়নকে সান্ত্বনা দিয়ে বলল, আয়ন বাবা, তুই শান্ত হ। নদী কেন লুকিয়ে দেখা করছিল সেটা তোকে জানতে হবে। তুই তো জানিস ও সহজে কাউকে বিশ্বাস করে না। হয়তো ভয় পেয়েছিল যে তুইও ওর পুরনো প্রেমিকের মতো ওকে ভুল বুঝবি। ভুল বোঝার সুযোগ তো সে নিজেই তৈরি করলো মা। সে আমাকে বলেছিল সে মুক্তি চায়। তার মানে কি আমার সাথে থাকাটা তার কাছে একটা বোঝা? থামো আয়ান, নদী যা বলেছে সেটা রাগের মাথায় বলেছে। আর তোর বাবা হিসেবে আমি তোর উপর খুব হতাশ।
আমার উপর? আমি তো কিছুই করিনি বাবা। তুই কিছুই করিসনি, এটাই তোর সমস্যা। তুই কেন ধরে নিলি ও তোকে ঠকিয়েছে? তোর আর নদীর বিয়েটা একটা দায়িত্ব ছিল ঠিকই, কিন্তু বিগত 9 মাসে তোরা দুজন সেই দায়িত্বকে প্রেমে পরিবর্তন করেছিস। সে প্রেমটা কি এত ঠকুনো যে কোথাকার কোন মেয়ে এসে কি রটালো বা রাগের মাথায় বলল এই কথার জন্য সম্পর্ক ভেঙে যাবে? নদী যখন প্রথম এ বাড়িতে এসেছিল তখন সে পাজিল ছিল, বাচাল ছিল, জেদি ছিল। সে আমাদের সবাইকে টিচ করেছে, কিন্তু সে কি তোর যত্ন নেয়নি? যখন তুই অসুস্থ ছিলি তখন সে তোকে দেখেনি? যখন তোর অফিসে ঝামেলা হলো তখন কি সে তোর পাশে দাঁড়ায়নি? আয়নের বাবা নদীর বাবার দিকে তাকিয়ে বলল, চৌধুরী, তোমার মেয়ে পাগলামি করে, কিন্তু হৃদয় দিয়ে নয়। সে কাইয়ুমের সাথে দেখা করেছিল হয়তো শুধু অতীতের সঙ্গে একটা স্পষ্ট সীমারেখা টানার জন্য, কিন্তু সে যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তখন তো সে স্পষ্ট বলল আমি মুক্তি চাই। এটা ছিল ওর ভালোবাসা প্রকাশের অদ্ভুত এক পদ্ধতি। ভালোবাসা? এভাবে কেউ ভালোবাসা প্রকাশ করে? হ্যাঁ, ওরকম পাজিব স্বভাবের একটা মেয়ে যখন জেদ করে বলে মুক্তি চায়, তখন তার মানে সে চায় তার স্বামী তাকে আটকে রাখুক। সে চায় তার স্বামী প্রমাণ করুক নদীর পাগলামি নয়, তার উপস্থিতি আয়নের জন্য জীবনের জরুরি। আয়ন গভীরভাবে বাবার কথাগুলো ভাবল। নদীর প্রতিটি বাচালতা, প্রতিটি টিচিং আসলে এক ধরনের আহ্বান ছিল। আয়ন ধীরে ধীরে তার বাবার কাছে এগিয়ে এসে বলল, বাবা, আপনি ঠিকই বলেছেন। নদী সবসময় সবকিছু উল্টোভাবে প্রকাশ করে। সে চেয়েছিল আমি যেন ওকে অবিশ্বাস না করি, যেন আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি। তাহলে আর দেরি করছিস কেন? সম্পর্ক দায়িত্বের মধ্যে শুরু হলেও সেটা এখন প্রেম। এ প্রেমকে বাচাল মেয়ের রাগের কাছে হাঁটতে দিস না। যা, তোর স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু এবার কোনো টিচিং নয়, এবার হবে রোমান্টিক আত্মসমর্পণ। আয়নের মুখে হাসি ফুটল। সে দ্রুত তার বাবার দিকে কৃতজ্ঞতা নিয়ে তাকালো এবং নদীর বাড়ির দিকে রওনা হলো। বরং পারিবারিক প্রজ্ঞা তাদের সম্পর্ককে ভাঙ্গন থেকে রক্ষা করলো। নদী তার বাবার বাড়িতে নিজের শোবার ঘরে শুয়ে আছে। নদীর রাগে, কষ্টে এবং অভিমানে তার বাবার বাড়িতে ফিরে এসেছে। সে বিছানায় মুখ গুজে শুয়ে আছে। সে জানে সে যা করেছে তা ভুল, কিন্তু আয়নের অবিশ্বাস তাকে ভীষণ আঘাত করেছে। ঠিক তখনই দরজায় নক হলো। দরজা খুলে নদীর মা রুমের ভেতর প্রবেশ করলো। নদী, দেখ কে এসেছে। আয়ন নদীর ঘরে প্রবেশ করল। নদীর চোখ দুটো আয়নকে দেখে আরো লাল হয়ে উঠল। সে কাপা স্বরে আয়নকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে কেন এসেছো আয়ান? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমি মুক্তি চাই। তোমার শান্ত জীবনে আমার ফাজলামি সহ্য করতে পারবে না। আয়নকে নদীর রুমে দেখে নদীর মা রুম থেকে বেরিয়ে গেল। আয়ন দরজা বন্ধ করে নদীর দিকে এগিয়ে এলো। তারপর নদীকে বলল, নদী, আমার বাবা আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। তুমি মুক্তি চাও ঠিকই, কিন্তু তুমি কেন মুক্তি চেয়েছিলে জানো? তুমি চেয়েছিলে আমি তোমাকে বেঁধে রাখি। আমি আমি কি সব বলতাম, আর তুমি কি কিছুই বোঝো না? এই তুমি যাও তো এখান থেকে, আমি কোনো জুনিয়র ছেলের কথা শুনবো না। কিন্তু আমাকে তো আমার সিনিয়র বউয়ের কথা শুনতেই হবে, কারণ আমি আমার ফাজিল সিনিয়র বউয়ের স্বামী। আর আমি আমার স্ত্রীকে এভাবে রাগ করে থাকতে দিতে পারি না। কাইয়ুমের সাথে দেখা করার কারণ কি ছিল আমাকে বলো তো। কারণ আমি ওকে বলেছিলাম সে যেন আর কোনোদিন আমার কাছে না আসে। বলেছিলাম তুমি আমার স্বামী আর আমাদের সম্পর্কটা এখন সত্যি। আমি আমার অতীতের ভুল শোধরাতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। তুমি আমাকে না বলে কেন গেলে নদী? কেন আমাকে বিশ্বাস করলে না? আমি ভয় পেয়েছিলাম আয়ান, আমার পুরনো ক্ষত আবার জাগিয়ে তুলেছিলে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার বাচালতা সহ্য করতে পারবে না আর চলে যাবে। আমি যদি তোমাকে সব বলতাম তুমি আমাকে যেতে দিতে না, আর আমি তোমার জীবনে জোর করে থাকতে চাই না। আর নদীর চোখের জল মুছিয়ে দিয়ে গভীর আবেগ নিয়ে বলল, জোর করে নয় নদী, আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। তোমার বাচালতা, তোমার ফাইজলামি, তোমার রাগ, সব কিছুকে নিয়েই আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনে না থাকলে আমি সেই পুরনো গোছানো কিন্তু বোরিং আয়ান হয়ে থাকব। আমার জীবনকে রঙিন বানানোর একমাত্র অধিকার আপনার। নদী অবাক হয়ে আয়নের দিকে তাকালো। তার চোখে এখন শুধু ভালোবাসা। নদীর ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বলল, ও, তার মানে আমার জুনিয়র স্বামী স্বীকার করছে যে সে আমাকে ছাড়া বাঁচবে না। খুব ভালো,
কিন্তু আমি এত সহজে ক্ষমা করব না। আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমাকে এখন এই মুহূর্তে সবার সামনে স্বীকার করতে হবে যে তুমি আমার চেয়ে বয়সে ছোট হলেও আমাকে বিয়ে করেছো, কারণ আমি তোমার জীবনে সবচেয়ে বড়, আকর্ষণীয় এবং বাচাল সিনিয়র। আয়ন অবাক হয়ে নদীর কথায় সে কমেডি আর রোমাঞ্চের স্বরে বলল। কি সবার সামনে? আচ্ছা ঠিক আছে। আয়ন দরজার দিকে তাকিয়ে যেখানে নদীর বাবা মা কান পেতে আছেন সে অবধি যেন পৌঁছে এতটাই জোরে সে বলল। এই যে শুনুন আপনারা সবাই, আমার স্ত্রী নদী আমার চেয়ে মাত্র 2 বছরের সিনিয়র। সে বাচাল, সে ফাজিল, কিন্তু আমি তাকে ভালোবাসি, কারণ তার মতো আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং সিনিয়র মেয়ে ছাড়া আমার জীবনটা মূল্যহীন। নদীর বাবা মা হাসি চেপে ঘরে ঢুকলেন। নদীর মা বলল। আহা, আর নাটক নয়, তোমরা এখন শান্ত হও। আয়ান, তুমি এসেছো দেখে শান্তি পেলাম, কিন্তু নদী, তোমার ফাজলামির কি কোনো সীমা নেই? বাবা, ফাজলামের কোনো সীমা নেই। বাবাকে এই কথাটা বলে আয়নের বাহু টাইট করে নদী বলল। এবং আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না আয়ান। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি প্রতিজ্ঞা করছি আমি আমার ফাজলামি বজায় রাখবো এবং সম্পর্ক নিয়ে আর কোনোদিন মিথ্যা বা লুকোচুরি করব না। আমিও প্রতিজ্ঞা করছি নদী, আপনার প্রতিটি ফাইজলামি আর জেদের আড়ালে আমি আপনার ভালোবাসা খুঁজব। চলুন সিনিয়র বউ, এবার বাড়িতে যাই। আপনার রান্নাঘরের ফাজিল ডালের জন্য আমার আবার মন খারাপ করছে। নদী হেসে আয়নের বুকে মাথা রাখল। তাদের সম্পর্ক বিচ্ছেদের চরম হুমকি পেরিয়ে আবারও গভীর ও মজবুত হলো। এবার তাদের সম্পর্কের ভিত্তি শুধুই প্রেম, কমেডি আর এক অদ্ভুত ধরনের বিশ্বাসের উপর স্থাপিত। বিয়ের প্রায় 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আয়নের বাবা মিস্টার ইসলাম এবং নদীর বাবা মিস্টার চৌধুরী দুজনই ভয় পাচ্ছেন যে তাদের সন্তানেরা আবার যেন কোনো ভুল বোঝাবুঝিতে না জড়ায়। সেদিন রাতে আয়ন এবং নদী ঘরে বসে সিনেমা দেখছিল। নদী স্বভাবসুলভ ভঙ্গিতে আয়নকে টিজ করছিল। নদী আয়নকে বলল, ঠিক এই জুনিয়র, সিনেমা দেখতে দেখতেও তোমার মুখে এত সিরিয়াস ভাব কেন? এই সিনেমায় তো হিরো তার স্ত্রীকে ফাজলামি করে রোম্যান্স করছে। তুমি কি কিছু শিখছো নাকি সিনেমা দেখে? আমি শিখছি সিনিয়র বউ, কিন্তু আমি তো ফাইজলামি করতে পারি না। আমি চাই না আমার ফাইজলামি তোমার আসল ফাইজলামির কাছে ফেল করুক। আরে বাবা, আমি তো মজা করছিলাম। এখন আর আমি তোমার সাথে ঝগড়া করব না। ওই তানিশা বা কাইয়ুম কেউই আমাদের মাঝে আসতে পারবে না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তখনই দরজায় নক হলো। মিস্টার ইসলাম এবং মিস্টার চৌধুরী দুজনেই একসাথে ঘরে প্রবেশ করলেন। তাদের দুজনের হাতে একটি করে ছোট্ট প্ল্যাকার্ড। আয়নের বাবার কণ্ঠস্বর গম্ভীর করে আয়ন আর নদীকে বলল। আয়ান, নদী, তোমরা এখান থেকে প্রতি রাতে একটা রিপোর্ট দেবে। রিপোর্ট? কিসের রিপোর্ট বাবা? আমি বলছি। নদীর বাবা তার প্ল্যাকার্ডটি দেখালেন। তাতে লেখা, আমি আজ কতবার ফাজলামি করেছি। তিনি নদীকে বলল। নদী, তুমি এই রিপোর্টের হিসাব দেবে। তুমি যদি অতিরিক্ত ফাজলামি করো তবে তোমাকে শাস্তি দেওয়া হবে। নদী এবং আয়ন দুজনই স্তম্ভিত। সে অবাক হয়ে নিজের বাবাকে বলল। শাস্তি? বাবাগণ, আপনারা কি বলতে বা বোঝাতে চাইছেন আমরা বুঝতে পারছি না। এবার আয়নের বাবা তার প্ল্যাকার্ডটি দেখালেন। তাতে লেখা, আমি আজ কতবার মিথ্যা সন্দেহ করেছি। প্ল্যাকার্ডটা আয়নের বাবা আয়নকে দেখিয়ে বলল। আর আয়ান, তুমি হিসাব দেবে। যদি নদীকে একবারের জন্য অবিশ্বাস বা সন্দেহ করো তবে তোমার শাস্তি হবে। বাবা, এটা কি ধরনের পাগলামি? আমরা দুজন এখন ভালো আছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। না, ঝামেলা আছে। এই যে তোমাদের দুই বাবারা, আমরা দুজনই জানি তোমাদের সম্পর্কটা নর্মাল নয়। তাই আমরা ঠিক করেছি তোমাদের সম্পর্কের মেন্টর হব। নদী, তোমার ফাজলামি বন্ধ করার জন্য তোমাকে প্রতিদিন রাতে 1 গ্লাস জল খেতে হবে। আর ফাজলামির মাত্রা যদি বেশি হয় তবে আয়ানকে প্রকাশ্যে চুমু দিতে হবে। এইটাই হবে শাস্তি। ও, ফাজলামি করলে চুমু? আর এটা তো দারুণ শাস্তি বাবা। আমি রাজি। এখন থেকে আমি দিনে অন্তত 20 বার ফাজলামি করব। বাবাদের সামনে নদীর এমন কথা শুনে আয়ন লজ্জে লাল হয়ে গেল। তারপর বলল। বাবা, আপনি ওকে কেন এমন শাস্তি দিচ্ছেন? সে তো আরো বেশি ফাইজলামি করবে। চুপ কর আয়ান। আর তোর শাস্তি হলো, তুই যদি নদীকে সন্দেহ করিস তবে তোকে 5 ঘন্টা ল্যাপটপে শুধু রোমান্টিক সিনেমা দেখতে হবে। এটা তোর রোমান্সের অভাব পূরণের জন্য। রোমান্টিক সিনেমা?
5 ঘন্টা? বাবা, আপনি আমাকে পাগল বানিয়ে ছাড়বেন। দুই বাবা তখন উচ্চস্বরে হেসে উঠলেন। আয়নের বাবা বলল, আমরা এখন থেকে রোজ রাতে আসবো আর তোদের রিপোর্ট নেব। তোমাদের প্রেম আর ফাজলামো ছাড়া আর ঘুম আসে না। দুই বাবা চলে যাওয়ার পর আয়ন এবং নদী একে অপরের দিকে তাকালো। নদী হাসি চেপে বলল, দেখলে জুনিয়র, তোমার শান্ত বাবা আর আমার দুষ্টু বাবা দুজন মিলে কি দারুণ কমেডি বানালেন। এটা তো এখন আমাদের পারিবারিক রুটিন। নদী আয়ন নদীকে জড়িয়ে ধরে বলল, আমাদের জীবনটা এখন পুরোপুরি একটা পারিবারিক কমেডি রিয়েলিটি শো। কিন্তু আমি খুশি নদী, কারণ এই পাগলামি প্রমাণ করে আমাদের দুজনের প্রতি সবার গভীর ভালোবাসা আছে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিন 20 বারের চেয়ে বেশি ফাইজলামি দেখতে প্রস্তুত। নদীর চোখে তখন রোমান্টিকতায় ভরা। ওই ফাজিল হস্তক্ষেপ তাদের সম্পর্কের সামান্য দূরত্ব পুরোপুরি ঘুচিয়ে দিল। নদীর ফাজিল হস্তক্ষেপের পর পারিবারিক শান্তি বিরাজ করছে। তবে দেবর রাফি চরম হতাশায় ছাদে বসে আছে। তার ক্রাশ শ্রীমাতাকে ছেড়ে চলে গেছে। নদী আয়নের সাথে গল্প করতে করতে ছাদে এসেছিল এবং রাফিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে থমকে গেল। নদী রাফির পাশে বসে উদ্বেগ নিয়ে বলল, হেই জুনিয়র দেবর, কি হয়েছে তোমার? এমন বিধ্বস্ত হয়ে আছো কেন? তোমার তো এখন কলেজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা। ভাবি আপু, আমার সব দোষ। ডেভিড, ভাবি আপু, আমার সব শেষ। রিমা আমার সাথে ব্রেকআপ করেছে। সে বলেছে আমি নাকি বড্ড বেশি ফাসিল। আমার সাথে নাকি সিরিয়াস সম্পর্ক রাখা সম্ভব নয়। রাফির কথা শুনে নদী অবাক হয়ে বলল, কি ফাজিল, এ কেমন কথা? ফাজলামির তো রোম্যান্স বেস্ট পার্ট। রিমা তোমাকে ছেড়ে গেল? আয়ান, তোমার জুনিয়র ভাই তো দেখছি আমার মতোই, ওকে ফাজলামির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। নদী, ওর মন খারাপ, তুমি ওকে টিচ করো না। রাফি, তুই কেন রিমাকে এমন কিছু বললি যাতে ও কষ্ট পেল? আমি ওকে একটা রোমান্টিক ডিনার ডেটে নিয়ে গেছিলাম, কিন্তু পরিবেশটা একটু বোরিং লাগছিল। তাই আমি ওকে হাসানোর জন্য বললাম, তোমার চুলগুলো ঠিক যেন আমার ভাবির আপুর। ডেভিড, তোমার চুলগুলো ঠিক যেন আমার ভাবি আপুর ফাজিল কফি ডালের মতো। ব্যাস, সে রেগে গিয়ে বলল, আমার মাথায় কেবল ফাজলামি আর রান্নাঘরের উঠাত আইডিয়া। রাফির কথা শুনে নদী এবং আয়ন দুজনেই হেসে উঠল। নদী অনেক কষ্টে হাসি সামলে আন্তরিকতার স্বরে বলল, আরে তুমি করছোটা কি? আমার ফাজলামি একটা ব্র্যান্ড রাফি। তুমি কেন অন্য কারোর সাথে প্রেমে সেটা ব্যবহার করলে? তুমি তো একটা চরম ভুল করলে। কি ভুল বল ডেভিড, কি ভুল করলাম ভাবি আপু? আমি তো শুধু ফাজলামি করেই ওকে হাসাতে চেয়েছিলাম। নদী রাফির দিকে তাকিয়ে তার বাচালতাকে একপাশে রেখে আবার গুরুগম্ভীর কণ্ঠে বলল, শোনো রাফি, আমি তোমাকে সিনিয়র হিসেবে একটা জীবনের বড় শিক্ষা দিচ্ছি। ফাজলামি করা ভালো, কিন্তু রোম্যান্সে ফাজলামি কখন করতে হয় সেটা জানতে হয়। তুমি আমার মতো সিনিয়র নও, তাই তোমার রোম্যান্সের জ্ঞান জুনিয়রের চেয়েও কম। তুমি আমার আর আয়নের সম্পর্ক দেখো। আমি আয়নকে টিস করি, কিন্তু তার কষ্টের সময় আমি ওর পাশে থাকি। আমি ফাজলামি করি, কিন্তু যখন আমি ওকে ভালোবাসি বলি সেটা সিরিয়াসলি বলি। তুমি রিমাকে টিস করেছো আর তাকে বুঝতে পারোনি। আয়ন নদীকে সমর্থন করে বলল, নদী ঠিক বলছে রাফি, ফাইজলামি হলো সম্পর্কের কমেডি সাপ্লিমেন্ট, মূল খাবার নয়। রিমা হয়তো চেয়েছিল তুই তাকে একটু সিরিয়াসলি ভালোবাস। ঠিক। তোমার থেরাপির ধাপ শোনো। 1, রিমাকে বলো তোমার ফাজলামিটা তার প্রতি তোমার দুর্বলতা। 2, তাকে একটা সত্যিকারের রোমান্টিক ডায়লগ দাও, আমার মতো বাচাল না হয়ে। 3, তাকে বলো আমার ফাজলামি শুধু তোমাকে হাসানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। নদীর কথা শুনে রাফির মুখ উজ্জ্বল হয়ে উঠল। রাফি বলল, বাহ, এটা তো খুব বুদ্ধিমানের কাজ ভাবি আপু। আপনি সত্যি গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। আপনি আমার সিনিয়র, আপনিই পারেন আমাকে সঠিক পথ দেখাতে। 1 মিনিট অপেক্ষা করো, এই নাও, এটা নিয়ে যাও। নদী চট করে ছাদ থেকে নেমে নিজের রুম থেকে একটা বড়সড় চকলেট এনে রাফিকে দিল। তারপর আবার বলল, রিমিকে দিও, আর মনে রাখবে ভালোবাসায় ফাজলামি ঠিক ততটুকুই করবে যতটুকু তোমার সঙ্গীর মুখে হাসি ফোটাতে পারে। রাফি দ্রুত চকলেট নিয়ে নদীর পরামর্শ মেনে রিমার কাছে চলে গেল। আয়ন নদীকে জড়িয়ে ধরে বলল, নদী, তুমি আমার ভাইকে বাঁচিয়ে দিলে। তুমি শুধু ফাজিল সিনিয়র নও, তুমি আমাদের পরিবারের ফাজিল মনোবিজ্ঞানী। নদী আয়নের দিকে তাকিয়ে রোমান্টিক হাসি দিয়ে বলল,
আমি তো আমার জুনিয়র স্বামীর জীবনে প্রতিটি অংশই নিয়ন্ত্রণ করি আয়ান। তুমি ভুলে যাচ্ছ? চলো এবার আমার থেরাপির পালা। তোমাকে এখন আমাকে একটা রোমান্টিক ডায়লগ দিতে হবে, যা কোনো বই থেকে চুরি করা নয়। আয়নার কোনো কথা না বলে নদীকে গভীরভাবে চুমু খেলো। তাদের ফাজিল প্রেম শুধু তাদের জীবন নয়, পরিবারের অন্যদের জীবনকেও ইতিবাচকভাবে প্রভাবিত করছিল। আয়নদের বাড়িতে একটি সাপ্তাহিক পারিবারিক ডিনারের আয়োজন করা হয়েছে। দুই পরিবারের মধ্যে শান্তি ফিরে এসেছে। মিস্টার ইসলাম আয়নের বাবা এবং মিস্টার চৌধুরী নদীর বাবা এখন নিয়মিত দেখা করেন। নদীর ফাজলামি এখন আর পারিবারিক কলহের কারণ নয়, বরং হাসির উৎস। সবাই ডিনার টেবিলে বসেছিল। নদী তার স্বভাবত বাচালতা নিয়ে পরিবেশটাকে জমিয়ে রেখেছে। নদী তার শ্বশুরের দিকে তাকিয়ে রসিকতা করে বলল, বাবা, আপনি জানেন আয়ান না আজকাল আমাকে লুকিয়ে লুকিয়ে রোমান্টিক কবিতা লিখে। আমি তো সেই কবিতাগুলো দিয়ে একটা জুনিয়র স্বামীর কাব্যগ্রন্থ বের করার কথা ভাবছি। আরে আয়ান, তুই কবিতা লিখছিস? বাহ, আমি তো জানতামই না। আয়ন বাবার কথায় লজ্জে লাল হয়ে গেল। সে বলল, বাবা, নদী মিথ্যা বলছে। আমি কোনো কবিতা লিখিনি, ও আমাকে টিচ করছে। মিথ্যে। এ দেখুন তো বাবা, এটা কি? নদী একটা ভাঁজ করা কাগজ বের করে শ্বশুরকে দেখিয়ে বলল, এই দেখুন, এখানে কি লেখা। ওগো আমার সিনিয়র বউ, তোমার ফাজলামি ছাড়া আমি বাঁচবো কিভাবে? এটা কি কবিতা নয়? আহা নদী, কেন ওকে এত জ্বালাচ্ছিস? ও তো সারাদিন কাজ করে ক্লান্ত। জ্বালাই না তো মা, আমি তো ওকে অ্যাক্টিভেট করছি। দেখুন তো ওর মুখে এখন কি সুন্দর হাসি। জুনিয়রদের অ্যাক্টিভেশনের জন্য সিনিয়রদের একটু ফাজলামো করা জরুরি। ইসলাম, আমি হার মানলাম। আমার মেয়ে ওর বাচ্চালতা দিয়ে তোমার পুরো পরিবারকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। নিয়ন্ত্রণ নয় চৌধুরী, এটা ভালোবাসা। নদী ফাজলামি এখন আর জেদ নয়, এটা আমাদের আনন্দ। আমি এখন বুঝি, এই বাড়িতে যদি নদী না থাকতো তবে আমাদের জীবনটা কত বোরিং হতো। বাহ, ফাইনাল সিনিয়র অ্যাপ্রুভাল। ধন্যবাদ বাবা। আচ্ছা শাশুড়ি মা, আপনি জানেন আমি আজ আপনার জন্য একটা স্পেশাল ডিশ এনেছি। আয়নের মা আতঙ্কিত হয়ে বলল, কি এনেছিস মা? আবার সেই কফি চাট মশলা ডাল নয় তো? না না, আজ ফাজলামি খাবারের নয়। আজ আমি আয়নের জন্য একটা মজার উপহার এনেছি। দেখুন তো। নদী একটা বড় প্যাকেজ বের করলো। এটাতে একটা ঘড়ি আছে। সে বলল, এটা একটা নতুন ঘড়ি, কিন্তু দেখুন তো, এটার কাঁটা উল্টো দিকে ঘোরে। উল্টো দিকে ঘুরে কেন? কারণ আমি চাই না তুমি আর আমার বয়সে বড় বা ছোট সেটা নিয়ে ভাবি। আমি চাই আমাদের সময়টা উল্টো দিকে যাক। আমরা যেন সব সময় একসঙ্গে থাকি। কারণ তুমি জুনিয়র স্বামী আর আমি ফাজল সিনিয়র বউ, দুজনেই এখন একটা টিম। উঠে গিয়ে নদীকে জড়িয়ে ধরল। পরিবারের সদস্যদের সামনেই তাদের এই রোমান্টিক এবং কমেডিপূর্ণ মুহূর্ত দেখে সবাই হেসে উঠল। নদীর মায়ের চোখে জল চলে এলো। তিনি চোখের জল মুছে বলল, ওরা দুজন একে অপরের পরিপূরক। নদীর এই বাচালতা আয়ানের শান্ত স্বভাবকে সম্পূর্ণ করে দিয়েছে। নদী আয়নের কাছে ফিস ফিস করে বলল, শোনো জুনিয়র, সবার সামনে আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? এটা কি তোমার নতুন রোম্যান্স রুটিন, নাকি তুমি স্বীকার করছো যে আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি? আয়ন নদীর কপালে চুমু খেয়ে বলল, আমি স্বীকার করছি সিনিয়র বউ, তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো, কিন্তু খুব মধুরভাবে। আর এই রোম্যান্স রুটিনটা আমার ভালো লেগেছে। এখন থেকে এটি প্রতিদিন রাতে চলবে। নদীর ফাজলামি আর জেদ এখন তাদের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করেছে। দুই পরিবারের মধ্যকার সব ভুল বোঝাবুঝি দূর হয়েছে এবং নদীর এই নতুন পরিবর্তিত রূপ সবার কাছে ভালোবাসা পেয়েছে। শহরের একটি বড় কর্পোরেট হলরুম। নদী তার নতুন মার্কেটিং এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেছে। নদী যার ফাজিল স্বভাবের কারণে একসময় বিয়ে হচ্ছিল না। এখন সে তার সৃজনশীলতা আর বাচালতা ব্যবহার করে একটি সফল মার্কেটিং এজেন্সি শুরু করেছে। তার এজেন্সির নাম দিয়েছে এমআইস সলিউশন। সে তার প্রথম বড় ক্লায়েন্ট পেয়েছে এবং আজ তার এজেন্সির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। আইনের অফিসের পক্ষ থেকে আইন তার বস সেখানে উপস্থিত। নদীর বাবা মা এবং আইনের বাবা মাও উপস্থিত। আইনের বাবা নদীর বাবার দিকে তাকিয়ে বলল, চৌধুরী দেখো, তোমার মেয়ে এখন একসময় গুন্ডি আপু, তারপর হলো পাজিল বউ, আর এখন সফল ব্যবসায়ী। এইসব কৃতিত্ব আয়ানের। ইসলাম,
আয়ানের ধৈর্য আর ভালোবাসাই ওর বাচ্চালতাকে সৃজনশীলতায় পরিণত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাঝখানে নদী বক্তৃতা দিতে মঞ্চে উঠল। তার ফাজিল স্বভাব তখনও বিদ্যুতের মতো উজ্জ্বল। সে মাইক হাতে নিয়ে হাসি মুখে বলল, শুভেচ্ছা বন্ধুরা, এবং অবশ্যই আমার প্রিয় জুনিয়র স্বামী। আপনারা হয়তো ভাবছেন এমএস সলিউশন কেন? কারণ আমি জানি এই দুনিয়ায় সিরিয়াস মানুষ অনেক, কিন্তু ফাজিল মানুষ কম, আর ফাজিলরাই মনোযোগ আকর্ষণ করতে পারে। দর্শকদের মধ্যে হাসি রোল উঠল। আইনের বস এবং সহকর্মীরা অবাক হয়ে নদীকে দেখছিল। নদী আবার বলল, আমার এই এজেন্সির মূল মন্ত্র হলো ফাজলামি দিয়ে সমস্যার সমাধান। আমি আমার জুনিয়র স্বামীকে সবসময় টিজ করতাম, কিন্তু সেই টিজিংই আমাকে শিখিয়েছে কিভাবে দ্রুত মানুষের দুর্বলতা খুঁজে বের করে তাকে নিজের দিকে আকর্ষণ করা যায়। মার্কেটিংয়ে এটাই দরকার, তাই না? নদী হঠাৎ মাইক নিয়ে আয়নের দিকে তাকালো, তারপর বলল,